সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1026তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ তোফাজ্জলের জীবনের হৃদয় কাঁপানো, চরম প্রতারণামূলক এক নোংরা বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে নিজের বউকে 8 বৎসর মা বানিয়ে, মা সাজিয়ে ঘরে বন্দি করে রাখে এক কুলাঙ্গার সন্তান। শুধু তাই নয়, নিজের বউকে মা সাজিয়ে এই ছেলে দ্বিতীয় বিয়ে করে। আর এই সবই করে স্বার্থে আর অর্থে। দুনিয়াতে মানুষ যে কতটা অন্ধ হতে পারে, আপনি তোফাজ্জলের জীবনের এই গল্পটা না শুনলে বিশ্বাসই করতে পারবেন না। কোন এক লোক বলেছিল, মানুষ যদি মৃত্যুর পরে আরও একবার দুনিয়াতে ফিরে আসতো পূর্ণ জন্ম নিয়ে, কবরের কষ্ট, হাসরের কষ্ট যদি মানুষ বুঝতে পারত, তবে এই মানুষ কখনোই এই সমাজে পাপিষ্ট হতো না। সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত রাজধানী ঢাকার ছেলে তোফাজ্জলের জীবনের বাস্তব গল্পটা আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে তোফাজ্জলকে যদি আপনার মনে চাইতো একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আর আমার বাবা আছে, মা আছে, আর কেউ নেই। রাজধানী ঢাকার বুকে কোনো এক ছোট্ট ভাঙা বস্তিতে আমার জন্ম, এবং জন্ম হবার পরপরে আমার কাছে মনে হয় আমার জন্মটাই যেন অজন্ম একটা পাপ। আমি যখন থেকে বুঝতে শিখি, তখন থেকে জানতে শিখি, সবসময় দেখি আমার বাবা আর আমার মা উভয়ই খুব ঝগড়া করে। আমার বাবা এবং মায়ের সাথে কোনো রকমের সম্পর্ক নেই। বাবা মাকে প্রতি রাতে মারে এবং একই রাতে মা ও বাবাকে গালাগালি করে। এরকম গালমন্দ আর মারামারি মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। শৈশব পার হয়ে আমি একটু একটু করে যখন বড় হবার পরে আমি বুঝতে পারি আমার বাবা মা আর একসাথে থাকবে না। আমার বাবা আমার মাকে বলে, আমি তোকে ছেড়ে চলে যাব। আমার মা তখন বাবাকে খুব কেঁদে কেঁদে বলল যে আমি এই বয়সে, আমার মায়ের বয়সটা অনেক কম ছিল এবং আমার মাও দেখতে অনেক বেশি সুন্দরী ছিল, কিন্তু আমার বাবা যদি হঠাৎ করে আমার মাকে ছেড়ে চলে যায়, আমার মা ওই মুহূর্তে একদম অসহায় হয়ে পড়বে। কারণ একটা মেয়ের স্বামী না থাকলে যে সে কতটা বিপদে পড়ে, এই সমাজের মানুষ তাকে কোন চোখে দেখে, এটা এক বিধবা নারী আর স্বামী মরে যাওয়া নারী ছাড়া পৃথিবীর অন্য কাউকে বোঝানো যাবে না। এই জন্য বাবার সমস্ত অত্যাচার অবিচার সহ্য করেও বাবা শুধু ছেড়ে যাতে না যায়, এই জন্য মা বাবাকে হাতে পায়ে ধরে রাখতো। আমার বাবা তেমন কোনো কাজই করতো না। সকালটাই বাবার শুরু হতো মায়ের কাছ থেকে 20 টাকা নিয়ে, এবং ওই 20 টাকা নিয়ে বিড়ি খেত, সিগারেট খেত, ওটা দিয়ে বন্ধুবান্ধবের সাথে জুয়া, তাস সহ যত ধরনের খারাপ কাজ আছে ওগুলি আমার আব্বা করতো। বাস্তবতার খাতিলে আমার বলতে হচ্ছে, আমার বাবা একজন পেশাদার ডাকাতও ছিলেন। ডাকাত এবং চুরি ছিনতাই করতেন। বেশ কয়েকবার পুলিশ তাকে ধরেও নিয়ে যায়, এবং ধরে নিয়ে যাওয়ার পরে আমার মা পুলিশের কাছে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে আমার বাবাকে পুনরায় আবারও ছুটাই নিয়ে আসে। এখন প্রশ্ন জাগতে পারে যে আমার বাবা যদি চুরি ছিনতাই করেই থাকবে, তবে সেটা করেও তো একটা মানুষ ফ্যামিলি চালাতে পারে, পরিবার চালাতে পারে। আমার বাবা তার ওই উপার্জিত চুরির টাকা কি করে? মূলত আমার বাবা আমাদের পরিবারে কোনো টাকা পয়সা দিত না, আমার মাকে কোনোই টাকা পয়সা দিত না। উনি যদি চুরি চিন্তায় বা ডাকাতি করে কোনো টাকা ইনকামও করতো, সেই টাকায় সম্পূর্ণ তিনি তার নেশার পেছনে ব্যয় করতেন। তিনি নেশা করতেন, বিভিন্ন খারাপ জিনিস খাইতেন, এগুলোই করে তিনি আর টাকা পয়সাগুলো ব্যয় করতেন। কোনোভাবেই আমার মাকে 1 টাকাও দিতেন না এবং আমাদেরকেও দিতেন না। এভাবেই তখন সময়টা কাটতে কাটতে আমার বয়স তখন প্রায় 7 থেকে 8 বছরের কাছাকাছি। 7-8 বছরের কাছাকাছিতে একটা পর্যায়ে আমার মা একটা বাসায় কাজ করতো। তো ওই বাসায় একজন ড্রাইভার ছিল, মানে হাউস ড্রাইভার। তো আমার আব্বা সবসময় আম্মার সাথে ঝগড়া করতো যে তুই ওই হাউস ড্রাইভারের সাথে তোর অবৈধ সম্পর্ক আছে, তাহলে তুই ওই বাসায় কাজে যাবি কেন, তুই ওই বাসায় কাজ করবি না। আমার মায়ের কথা হচ্ছে, যদি আমার বাবা এরকম বেকার আর আমার মাও কোনো কাজ না করে, তাহলে মাস শেষে ঘর ভাড়া আসবে কোত্থেকে, আর দিন শেষে খাবার আসবে কোত্থেকে? এই জন্য আমার মা কেঁদে কেঁদে আমার আব্বাকে বললো যে তুমি এরকমটা করো না, ওই ড্রাইভারের সাথে আমার কোনো রকমের সম্পর্ক নাই। আসলে আমি ওখানে কাজ করি জন্য ড্রাইভারের মন রক্ষাতে মাঝে মাঝে ড্রাইভারের সাথে কথা বলি, এছাড়া আর কিছুই না। কিন্তু আমার আব্বা কোনোভাবে আমার মাকে ওখানে কাজ করতে দিবে না। একটা পর্যায়ে দেখা গেল আমার মাকে ওই বাসায় আমার বাবার কাজে পাঠালো না, এবং মাকে তখন ঘরের মধ্যে বন্দি করে রাখলো যে তুই কাজে যেতে পারবি না, যদি তুই কাজ করতে যাস তো আমি তোকে ছেড়ে দিব, আমি তোকে তালাক করে দিব। এই বলে তখন মানে আমার আব্বা অলওয়েজ আমার মাকে প্রেশারে রাখতো, শুধু ডিভোর্স দিয়ে দিবে ওই একটাই প্রেশার, তালাক দিয়ে দিবে একটাই প্রেশার।
তো মাও কী করলো, আর কাজে গেল না। আব্বা যেহেতু যেতে মানা করলো, মাও আর গেল না, ঘরের মধ্যেই বসে রইলো। কিন্তু ঘরের মধ্যে বসে থাকলে তো আর ভাই পেট চলবে না, খাওয়া তো লাগবেই, খেতে তো হবে। আমার আম্মা কান্নাকাটি করতেছে, আব্বাকে বলতেছে এইভাবে চলতে পারে না, তুমি এভাবে করতে পারো না। তো অনেক দিন আমার মা উপাস ছিল, মানে আর থাকতে পারতেছিল না আর কি। এবং উপাস থাকার পরিপ্রেক্ষিতে আমার মা একটা সময় কী করলো, আমার আব্বার ওই বাধা ভেঙেই ওই বাসায় আবারও কাজে গেল। যেদিন আমার মা কাজে গেল, ওই দিন রাতে আমার বাবা রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে। তো আমার আব্বা রাগ করে বেরিয়ে কোথায় গেল সেটা আব্বাই ভালো জানে, আর আল্লাহ তালাই জানে। এরপর থেকে আমি আর আমার বাবাকে চোখে দেখি নাই। তো আমার মা ওই বাসায় কাজ করতো, এবং সত্যি ওই বাসার একজন ড্রাইভার ছিল যিনি আমার মাকে খুব পছন্দ করতো। একটা পর্যায়ে ওই বেটা আমার মাকে বিয়ের প্রস্তাব দেয়। মাকে বিয়ের প্রস্তাব দিলে পরে মাকে শর্ত দেয়, ওই লোকের বাড়ি ছিল বরিশালে। মাকে বললো যে আমি তোকে বিয়ে করে বরিশালে নিয়ে যাব, কিন্তু তুই তোর সন্তানকে নিতে পারবি না, তোর ছেলেকে সাথে করে নিতে পারবি না, আমি তোকে নিয়ে যাবো, কারণ আমার পরিবার যদি জানতে পারে তোর ছেলে আছে তাহলে ঝামেলা হবে। এই বলে তখন কী করলো, আমার মাকে বললো যে সে তো আমার মাকে বিয়ে করে নিয়ে যাবে। তা আমার মাও কী করলো, যে যেহেতু ধরেন আমার মা একটু কম বয়স ছিল অথবা অনেকটাই সুন্দরী ছিল, তা অনেকের নজরে পড়ে যেত। রাস্তা দিয়ে চলতে গেলে অনেকে হাত ধরে টানাটানি শুরু করতো। মানে আপনার ধরেন যে মালিক ছাড়া ফল গাছের যে অবস্থা হয় আর কি, এমন একটা অবস্থা। তো দেখা গেল কোনোভাবে আমার আম্মা টিকতে পারতেছে না, শুধু এই শহরে একটা ঠাঁইয়ের আশায়, একটা স্বামী নামের আশ্রয়ের আশায় আমার মা তখন ওই ড্রাইভারটাকে বিয়ে করে। তো ওই এলাকারই আমরা যেখানে থাকতাম ওইখানে একটা বুড়ির কাছে, ওই বুড়িটা ভিক্ষা করতো। ওই বুড়ির কাছে আমার মা তখন আমাকে দিয়ে যায়, এবং বুড়িকে বলে আমি মাসে মাসে তোমার জন্য টাকা পাঠাবো, তা আমি আমার ছেলেকে দেখতে আসবো, তুমি আমার ছেলেকে রাখো। তা ওই বুড়ি তখন আমাকে আমার ওই বুড়ির কাছে নিয়ে যায়। বয়স তখন আমার একদম কম না, আমার 7-8 বছর, আমি মোটামুটি অনেকটাই বড়। তো মা আমাকে খুব কান্নাকাটি করে বলল যে আমি যদি এখন না চাই, ওই লোকটাকে বিয়ে না করি, তাহলে এখানেও থাকতে পারবো না। বাড়িওয়ালা, দারোয়ান থেকে শুরু করে ওই সবজি বিক্রেতা পর্যন্ত আমার দিকে খারাপ নজরে তাকায়। এভাবে তো ওই শহরে বাঁচা যাবে না। পরে আমার মা কান্নাকাটি করে শেষ পর্যন্ত কী করলো, ওই বরিশালে বেটাটারই বিয়ে করলো। বরিশালের ওই ভদ্র ড্রাইভারকে বিয়ে করার পর আমার মা তখন বরিশাল চলে যায়। এরপরে প্রায় 5 থেকে 6 মাস পর আমার মা শুধু একবার আসে। আমি একবার আমার মায়ের মুখ দেখতে পাই, এবং মা তখন আমাকে বলে আমার পেটে বাবু আসবে, আমি গর্ভবতী, তা তোর ভাই হবে, এরকম করে মা আমাকে বলে। আমি তখন খুব খুশি, আমি মা তোমার যদি বাবু হয় তাহলে কিন্তু তুমি আমারে বলবো, আমি কিন্তু বাবু দেখতে যাব, আমার বাইরে আমি দেখতে যাব। খুবভাবে মায়ের হাত ধরে আমি বললাম। মা বলে ঠিক আছে তোকে নিয়ে যাব। এরপরে মা চলে গেল, এবং চলে যাওয়ার পরে আমার মা আর ওই বুড়ির কাছে টাকা পাঠাইতো না। মানে কিছুদিন পর হঠাৎ করে টাকা পাঠানো বন্ধ করে দিল, আর বুড়ির কাছে আর টাকা পাঠাইতো না, এবং বুড়িও আমাকে আর আগের মতো খাবার দাবার দিত না। তা আসলে কি আমার মা টাকা পাঠাইতো কি পাঠাইতো না এটা কিন্তু আমি জানি না, কিন্তু বুড়ি আমারে বলে আমার মা নাকি টাকা পাঠানো বন্ধ করে দিছে। আমার মা যেহেতু টাকা পাঠানো বন্ধ করে দিছে, তাহলে তো আর ওনার ঘরে আমাকে রাখবো না, আমাকে খাওয়াবে না। পরে তিনি আমাকে বের করে দিল, ওই ঘর থেকে বেরিয়ে গেলাম। তা আমার মায়ের বিয়েটা বরিশালে কোথায় হয়েছে, কোন জায়গায় হয়েছে ওইটা কিন্তু আমি জানি না। কোন ঠিকানায় বিয়ে হয়েছে আমার আম্মুর, ওই ঠিকানাটা আমার সম্পূর্ণ অজানা। তো যার কারণে আমি ওই লোকটার কাছে, মানে এই জায়গার মধ্যেই পড়ে আসছি। আল্লাহ কপালে বা ভাগ্যে যাই রাখছে তাই হবে। দুমুটো ভাত খেয়ে আমি তখন ওই আমাদের এখানে একটা স্ট্যান্ড ছিল আর কি, ওই স্ট্যান্ডের মধ্যে তখন আমি ঘুমাইতাম, স্ট্যান্ডে থাকতাম। মাঝে মাঝে ওই যে ড্রাইভাররা ছিল, হেল্পাররা ছিল, ওরা মাঝে মাঝে ওইটা খাবার দিত, ওইটাই খাইতাম। আর আরেকটা বিষয় কি, আমি অনেক দিন ধরে ওই স্ট্যান্ডে মাঝে মাঝে যায় বসে থাকতাম। তা সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, এই জন্য আমি তখন স্ট্যান্ডে চলে যাই। তা ড্রাইভাররা হেল্পাররা খাওয়াইতে খাওয়াইতে একদিন এক ড্রাইভার আমার বললো যে বেটা তুই তো বড় হয়েছিস, আমার সাথে হেল্পারি করবি। ওই সময় আপনার টেম্পুর মতো ইয়াগুলো ছিল আর কি, টেম্পু, বেবি ট্যাক্সি, টেম্পু এরকম, মানে এক কথায় টেম্পু ছিল। আপনারা হয়তো চিনবেন ওই যে বেবি ট্যাক্সির মতো লম্বা করে, এখন আর এগুলো দেখা যায় না খুব বেশি একটা। তা আমাকে বললো তুই আমার সাথে হেল্পারি করবি, হেল্পারি করলে তো আর মানুষের কাছে তোর চেয়ে খুঁজে খাওয়া লাগবে না, তা তুই মাস শেষে বেতন পাইবি, ওইখান থেকে খাইতে পারবি। তা আমি তো খুশি হয়ে গেলাম যে ঠিক আছে ওস্তাদ আমি হেল্পারি করবো। তাই 7-8 বছরের একটা ছেলে বুঝে নিত, খুবই ছোট, তা হেল্পারি তো আমি বুঝিও না। তো যখন আমারে বললো, আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন, আপনি যেহেতু বলতেছেন তা আমি করব। দেন আমি তখন কী করলাম, এই হেল্পারিতে ঢুকে গেলাম। ঠিক আছে আমি হেল্পারি করব। তা হেল্পারি করতেছি ভালোই টাকা পয়সা পাচ্ছি, বন্ধুবান্ধব সবার সাথে চলতেছি। এমন করতে করতে আমাদের ওখানেই সাব্বির নামের একটা ছেলের সাথে আমার ভালো সম্পর্ক হয়। সাব্বির মোটামুটি আমার বয়সে, আমরা দুজনেই হেল্পারি করি। সাব্বির একটা গাড়িতে করে, আমি একটা গাড়িতে করি। এরকম করে দীর্ঘ অনেক বছর আমি ওখানে হেল্পারি করি, এবং হেল্পার থেকে একটা পর্যায়ে আমি ড্রাইভার হই। আমার হেল্পারির জীবনে অনেক কষ্ট আছে, অনেক ইতিহাস আছে। একদিন এক লোক আমার গাড়ি থেকে লাথি মেরা ফালাই দিছে, ভাড়া চাইছিলাম। মানে এক বড় লোকে হবে মনে হয়, টাকা পয়সাওয়ালা, মানে কোটশুট পরা। আমি বললাম যে ভাড়া দেন, মানে উনি মাত্র গাড়িতে উঠছে আর কি, ওইটা মাত্র বসছে, আমি ভাড়া চাইছি। তা ওনার মনে হয় মন মানসিকতা খারাপ ছিল, রাগী অবস্থায় ছিল।
উনি আমার লাথি মেরা, ওই আমি তো বাইরে দাঁড়ায় আছি, লাথি মেরা আমার ফেলে দেয়। যদিও ওখানকার লোকজন ওনাকে পরে অনেক পিটাইছে, মারছে। এরকম অনেক ছোটো ছোটো ঘটনা আছে আমার হেল্পারের জীবনে, ওই দিকে আমি নাই যাই, কারণ আমার গল্পটা তো আরও অনেক সামনে আছে। তো এরপরে দেখা গেল কি সাব্বিরের সাথে একটা ভালো সম্পর্ক হলো। সাব্বির আর আমি দুজনে মিলা তখন হেল্পারি করতে করতে তখন আমি এই আপনার টেম্পুর ড্রাইভার হয়ে যাই। একটা পর যে আমিও ড্রাইভার হই, সাব্বিরও ড্রাইভার হই। তো টেম্পু চালাইতে তখন আপনার মানে বেবি ট্যাক্সি চালাইতে, টেম্পু চালাইতে ভালো লাগতেছিল না, এবং আস্তে আস্তে টেম্পো ওই সময় উঠে যাচ্ছিল। মার্কেটে সিএনজি চলে আসছে, আপনার লিম্বু যে গাড়িগুলো ছিল লম্বা গাড়িগুলো ওইগুলো চলে আসতেছে। তো দেখা যায় যে আসলে আর ওই বেবি ট্যাক্সি বা আপনার টেম্পুগুলো আগের মতো চলে না, আর টেম্পুর মধ্যে যাত্রী উঠতে চায় না। ওই যে টেম্পুর শব্দ করো গুটগোট গুটগোট করে শব্দ হয়, এই জন্য যাত্রী টেম্পুর মধ্যে উঠে না, যাত্রীরা সিএনজির মধ্যে উঠে অথবা অন্য কোনো পরিবহনে উঠে। তো ভাবলাম কি করা যায়, এটা তো আর চালাইতে পারবো না। পরে একটা পিকআপের মালিক গাজী ভাই বলে একজন লোক ছিল আমাদের ওই ওখানকারই, তা ওনার আবার পিকআপ আছে, মানে 5-6টা পিকআপ আছে, উনি পিকআপ ভাড়া দেয়। পরে আমি চিন্তা করলাম যে গাজী ভাইয়ের সাথে কথা বলি। তা গাজী ভাইয়ের সাথে প্রথম আমি আর সাব্বির গিয়া কথা বলি যে আমরা তো বেবি ট্যাক্সি চালাই, টেম্পু চালাই, এখন আপনার ওই আপনার এখানে আমরা থাকবো এবং আমরা হচ্ছে এখানে চালাবো, মানে আপনার ওই যে পিকআপ চালাবো। উনি বলতেছেন না না, তোরা তো পিকআপ চালাতে পারবি না, যারা বেবি ট্যাক্সির ড্রাইভার টেম্পু ড্রাইভার পিকআপ চালাইবে কেমনে? পিকআপেরই হচ্ছে স্টার্টিং একরকম আর টেম্পুর স্টার্টিং একরকম, আলাদা আলাদা, দুইটা তো দুই রকম, এভাবে তো চালাইতে পারবি না। পরে আমি আর সাব্বির তখন ব্রেন খাটাইয়া ওনার ওই বললাম যে ঠিক আছে তাহলে আপনার ড্রাইভারের সাথে আমার হেল্পার হিসেবে রেখে দেন। পরে ওনার ড্রাইভারের সাথে উনি আমাদেরকে আমার আর সাব্বিরে হেল্পার হিসেবে রেখে দিল। পরে আমরা দুজনে হেল্পারি করতেছি, বিভিন্ন জায়গায় আপনার গরু, তারপরে বিভিন্ন বাসা চেঞ্জ করে মালামাল নিয়ে আছে, ওগুলোর সাথে হেল্পারি করতেছি এবং লেবারিও করি সাথে সাথে। এভাবে দীর্ঘ আরও অনেক বছর ধরে এখানে কাজ করে, এবং একটা পর্যায়ে আমরা তখন ওই আপনার পিকআপেরও ড্রাইভার হই। তো পিকআপের ড্রাইভার হওয়ার পরে ওনার পিকআপগুলো আস্তে আস্তে কমে যাচ্ছিলো, কারণ পিকআপ অনেক কমে গেছে, মানে অনেক বেশি হয়ে গেছিলো, তারপরে বেশি নষ্ট হয়ে যেত। আর গাজী ভাই সবসময় তার পরিবার নিয়ে টেনশনে থাকতো। উনি যে মহিলাকে বিয়ে করে ওই মহিলার নাম ছিল নার্গিস আক্তার। তো সবসময় পরিবার নিয়ে উনি কমপ্লেন করতো ওনার ওয়াইফ ভালো না, ওনার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, বাসায় গেলে ওনার গায়ে হাত তোলে এবং ওনার কোনো সন্তানাদি হয় না। এই জন্য ওনার মন মানসিকতা সবসময় খারাপ থাকতো। এরকম করতে করতে একদিন হলো কি, উনি হঠাৎ করে আমারে বলতেছে যে আমার মালিক আর কি গাজী ভাই আমারে বলতেছে যে কর তোফাজ্জল, তুই একটা কাজ কর, তুই আমার বাসায় থাকবি। এই কথা আমাকে বলতেছে হঠাৎ করে। আমি সাব্বির আর আমি তো একসাথেই থাকতাম, এক বাসায় থাকতাম। তা উনি যখন আমার হঠাৎ করে বললো যে তুই আমার বাসায় থাকবি, আমি একটু অবাক হয়ে গেলাম যে এটি কী ধরনের কথা, ওনার বাসায় উনি আমার থাকতে বলতেছে। তা আমি সাব্বিরে বললাম যে সাব্বির কী করব? সাব্বির আমার বলে ভালোই তো, মালিকের বাসায় থাকবি, এটা তো বেটা ভালোই, তাহলে তুই থাক, কোনো সমস্যা নাই। আমি বললাম তুই আবার রাগ করবি না তো, বন্ধু মানুষ? বলে না আমি রাগ করবো না, আমার রাগ করার কী আছে, তুই মালিকের বাসায় থাকবি, এটা তো ভালোই, খারাপ না। পরে আমি করলাম কি, ওই গাজী ভাইয়ের বাসায় থাকতে শুরু করলাম। পরে বুঝতে পারলাম যে গাজী ভাই আমার ওনার বাসায় কেন নিয়ে গেছে, ওনার বউ ওনারে মারতো, ওনার গায়ে হাত তুলতো, বা ওনারও স্বভাব চরিত্র আসলে ভালো ছিল না। উনি প্রতিদিনই নেশা করতো, মানে রাতের বেলায় নেশা করে যাইতো এবং নেশা করে যাওয়ার পরে এই বউ ওনারে মারতো, উনি বউরে মারতো, মানে একটা মানে হচবড় অবস্থা। তো উনি আমাকে নিয়ে গেল যাতে স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা হলে আমি যাতে ঠিক করতে পারি, মানে তৃতীয় পক্ষ আর কি। তো তৃতীয় পক্ষ হিসেবে আমার নিলে আমি তখন আমার বললো যে আমি কিন্তু আবার অনেক বুঝতাম, মানে অনেক বুঝদার ছেলে ছিলাম, অনেক কিছু আমার বোঝা শোনা হইতো। তো আমারে বললো যে এই তোফাজ্জল তুমি একটু আমার বউরে বুঝাইও, আমার বউ তো পাগল, কোনো কিছু বুঝতে চায় না, তো তুমি একটু বুঝাইও। পরে আমি বুঝাইতাম যে ভাবি বাইরে মাইরা লাভ কি, ভাই তো এরকম ওইটা বুঝাইতাম। বুঝাইতে তবে ওই নার্গিস ভাবি তখন আমার মোটামুটি অনেকটাই আমার আয়ত্তে চলে আসে। আমি কিছু বললে শোনে, আমার কোনো কথা মানে, বা অনেক কিছুই হয়। তো এরকম করতে করতে আমার বলে যে তোফাজ্জল আমার তো সন্তানাদি হয় না, যদি আমার একটা সন্তান হইতো তাহলে আমার সংসারটা অনেক সুখের হয়ে যেত, আমার আর আমার স্বামীর সাথে ঝামেলা হইতো না, মারামারি হইতো না। তা তোর জানা মতো কোথাও কোনো ভালো কবিরাজ আছে কিনা, আমি একটা কবিরাজের কাছে যাব এবং আমি হচ্ছে আমার সন্তান হয় না কেন আমি দেখব। পরে আমি ভাবিরে বললাম ভাবি কবিরাজের কাছে গিয়ে লাভ কি, কবিরাজ এরকম বন্ডামি করে, ঢাকা শহরে তো কবিরাজের অভাব নাই, দেখলে সবই বাটপারি, এরকম কোনো সন্তান হইব না। পরে ভাবি আমারে বললো যে আমি চিটাঙে একটা কবিরাজের সন্ধান পাইছি, ওই কবিরাজটা দেখাইতে যাবো, তোর ভাইয়ের তুই বইলা দেখ। আর ওই ভাই মানে গাজী ভাইও কিন্তু আমার অনেক বিশ্বাস করতো, মানে এত বিশ্বাস করতো, মানে নিজের ভাইয়ের মতো আমার বিশ্বাস করতো, আমি যা করতাম আমার সব কথাই শুনতো। পরে গাজী ভাইয়ের আমি বললাম যে ভাই এই ঘটনা, ভাবি তো চিটাং একটা কবিরাজের কাছে যেতে যাচ্ছিল, ওনার বাচ্চা হয় না এই জন্য। পরে আমারে বলতেছে যে ভালো কথা, যদি যাই তাহলে তুই লয়ে যা। ভাই আমার এটা বলার পরে আমি ভাবিরে বললাম যে ঠিক আছে। পরে একদিন রাতের বেলায় আপনার রাত্রে 11টা বাজে বাস ছাড়ে ঢাকা থেকে, আপনার টিকিট, আমি তখন টিকিট কাটলাম আরামবাগ, ওই সময় কমলাপুরের দিকে। তা টিকিট কাটার পরে আমি আর ভাবি তখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, চিটাংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম।
আপনার সকালবেলা তখন এখন তো ধরেন আপনার মানে 1/1 রোড, ওই সময় মানে দুই পাশে দুইটার মানে এক পাশে রোড ছিল, মানে একসাথে গাড়ি যাইতে আসতো এক রাস্তা দিয়েই। তো ওই সময় প্রচুর জ্যাম লেগে থাকতো রাস্তা, এখন তো তোরা জ্যাম পাওয়া যায় না, ট্রাফিক পাওয়া যায় না, ওই সময় রাস্তার মধ্যে প্রচুর ট্রাফিক ছিল। তো দেখা যায় ওরকম করে যেতে যেতে সকাল হয়ে যায়, প্রায় 11টার মতো বাজে যায়। 11টার পরে আমি আর ভাবি মিলা তখন ওই কবিরাজের কাছে যাই, চিটংয়ে কবিরাজ, উনি একজন হিন্দু ধর্মের কবিরাজ ছিল, বাট অনেকটাই ভালো ছিল। ওনার কাছে যাওয়ার পর উনি তখন আমার ভাবির 21 দিনের ওষুধ দিল, 21 দিনের ওষুধ দিল যে 21 দিন পরে আবার এসে দেখা করার জন্য। তো সেদিন আমরা চলে আসলাম, আসার পরে 21 দিন পরে ভাবি আবারও যাবে, আমার আবার বলতেছে তোফাজ্জল আমি তো যাবো, তুমি আমার সাথে চলো। ভাইরে আমি আবারও পুনরায় বললাম, ভাই আমারে বললো সমস্যা নয়, তোর ভাবি যদি যেতে চায় তাহলে তুই নিয়ে যা। ভাই 21 দিন পরে ভাবির নিয়ে আবারও গেলাম, যাওয়ার পরে ওই বেটা কী করলো জানি না, ভাবির আবার বললো যে আপনি 20 দিন পরে আইসেন। এরকম করে কম করে হলো 5 থেকে 7 বার গেছে। 5 থেকে 7 বার যাওয়ার পরে ভাবিও খুব রেগে গেল যে আসলে তো কাজের কাজ কিছুই হয় না, এত জার্নি করে আসি এবং প্রতিবারে আসলে এই লোকেরে মানে কবিরাজরা 8,000 10,000 টাকা করে দেওয়া লাগে, তা তো কোনো কাজ হয় না, আমরা তো কোনো উপকার পাই না। তা ভাবিও তখন মানে মন খারাপ করে বলতেছে যে মানে অনেক খারাপ হয়ে গেছে আর কি। লাস্ট যেদিন গেলাম, শেষের দিন যেদিন গেলাম, ওই দিনে আপনার হঠাৎ করে কি একটা মানে আপনার শ্রমিকের সাথে একটা সংঘর্ষ বেজে গেছে, মানে রাজনৈতিক একটা সমস্যার কারণে হঠাৎ করে হরতাল ডেকে দিছে রাতের বেলায়। আমরা যে রাতে ফিরবো আর কি, হরতাল বলতে অবরোধ, মানে গাড়ি ঘোড়া ভাঙতেছে এখানে সেখানে। তা একটা শ্রমিকদের কি একটা ঝামেলা হয়েছিল জানি, শ্রমিক ফেডারেশনের। পরে এখানে সেখানে গাড়ি ঘোড়া ভাঙতেছে, তো ভাবি এখন বলতেছে আমরা রাতে কেমনে যাবো, আমরা তো টিকিট কেটে রাখছিলাম। পরে আমি বললাম ঠিক আছে চলেন আমরা রাতে কোথাও হোটেলে থেকে যাই, তা হোটেলে থাকলে আমাদের আর কোনো সমস্যা নেই। পরে ভাবি আর আমরা দুজনেই মিলে তখন একটা হোটেলে গেলাম। হোটেলে যাওয়ার পরে ভাবি আমার বলতেছে হোটেলে যে আমরা উঠবো কেমনি উঠবো, আর তোরে আমি কি পরিচয় দিব। তা আমি বললাম যে আমরা দুজনে 2টা রুম নেবো। ভাবি বলে না না না, আমি একা রুমে হোটেলে ঘুমাইতে পারবো না, আমার একা রুমে হোটেলে ঘুমাইতে ভয় লাগে। হোটেলের রুমগুলোতে জিন থাকে, বিভিন্ন মানুষরা থাকে, আকাম কুকাম করে, অবৈধ কাম করে, এই জন্য এগুলোর মধ্যে জিনভূত থাকে, আমি একা একা ঘুমাইতে পারবো না। তা আমি বললাম ওমা এটা কী ধরনের কথা, তা আপনি একা যদি না ঘুমাইতে পারেন তাহলে কীভাবে হবে। আমার বলে তুই আমরা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে উঠবো। আমি বললাম আপনি এত বড় একটা মানুষ, উনি আমার চেয়ে অনেক বড় আর কি। তাই আমি বললাম আপনি এত বড় একটা মানুষ, আমি আপনারে কেমনে মানে বউ পরিচয় দিব, ওরা কি বিশ্বাস করবো। বলে বিশ্বাস করবো, তুই চুপ থাক আমি কথা বলবো। তো এবার উনি গেল গিয়ে ওইখানে রিসেপশনে বলতেছে আমি আর আমার হাজব্যান্ড থাকবো, একটা রুম দেন। তার ছেলেটা তখন একটু অন্যভাবে আমার দিকে তাকাচ্ছিল, মানে রিসেপশনে যে বসে আছে আর কি, মানে তার অনেক ডাউট লাগছে, সন্দেহ লাগছিল যে এটা কীভাবে সম্ভব। পরে তাকায় থাকার পরে বললো যে আচ্ছা ঠিক আছে যান, একটা রুম দিল আমাদেরকে, একটা রুমে উঠলাম। উঠার পরে রুমটা অনেক ছোট ছিল এবং চৌকিটাও আপনার খাটটাও অনেকটা ছোট, মানে দুজন ঘুমানোর মতন আর কি, এবং কম টাকায় হোটেল আর কি। পরে আমি বললাম যে ভাবি এখানে কেমনে ঘুমামো, একটা কাজ করেন আপনি ঘুমান, আমি নাইলে বাইরে যাই, আমি তো গাড়ি টাড়ি চালাই, বাস স্ট্যান্ড গিয়া কোনোভাবে ঘুমিয়ে থাকবো নি। বলে না আমরা একসাথেই ঘুমাবো, সমস্যা নেই। তো একসাথে ঘুমাবো এই কথা বলার পরে আমি তখন শুইলাম, ভাবিও শুইলো। এখন শোয়ার পরে উনি বলে এতবার যেহেতু কবিরাজের কাছে আসছে বাচ্চা হয় না, তা বাচ্চা আজকে হইয়া ছাড়মো, এমন করে আমার বলতেছে। আমি বললাম যে বাচ্চা হইয়া ছাড়বেন মানে কেমনে হইবেন। বলে তুই দেখ কেমনে হয়, বাচ্চা কেমনে হয় তুই দেখ। এই কথা বলেই ভাবি অসভ্যমাতি করতে শুরু করে আমার সাথে, মানে এক কথায় আমার উপরে উনি টর্চার করতে শুরু করে। পরে আমি বললাম ভাবি এটা ঠিক না, গাজী ভাই যদি জানতে পারে আমার একটা কূপ দিয়ে 2 টুকরা করে ফেলাইবো। উনি বলে গাজীর বেটা, গাজীর যেহেতু সন্তান না, সন্তান আমি তোরটাই নিব। এরকম করে জোরাজোরি করে ওই রাতে ওনার সাথে আমার একটা মানে অনৈতিক সম্পর্ক হয়, যেটার পক্ষে আমি ছিলাম না। আল্লাহ সাক্ষী আমি কোনোভাবে এটা করতে জানি, কিন্তু উনি আমার সাথে এই কাজটা করে। এবং করার পরে পরের দিন আমরা তখন গাড়ি দিয়ে চিটংয়ে আসি আর ঢাকায় আসি। ঢাকায় আসার পরেই এরপর থেকে এই ভাই ঘরে না থাকলে ভাবি তখন আমার সাথে এই সম্পর্কে জড়াই যেত, আমার সাথে এরকম সম্পর্ক করতো। আমি যতই চেষ্টা করতাম ওনার কাছ থেকে সরে যাওয়ার জন্য বা এসব সম্পর্ক না করার জন্য, যেহেতু গাজী ভাই আমার অনেক বিশ্বাস করে, নিজের ভাইয়ের মতো ভাবে, তা ওনার সাথে এই ধরনের সম্পর্কগুলো করব। এরপরে দেখা যায় কোনো দিন গাজী ভাই জানতে পারলে আমার মাইরিয়ে ফেলবে। আমার এই দুনিয়াতে বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, কেউই তো নাই। তা আমি তখন ভাবির কাছ থেকে যতই সারা চেষ্টা করতাম না, উনি প্রতি রাতেই মানে দিনে হোক রাতে হোক যখনই গাজী ভাই বাসায় থাকবে না, আমারে ফোন দিয়ে আনবে যে সাব্বির আমার এই কী বলে এই তোফাজ্জল আমার এটা লাগবে, তোফাজ্জল আমার ওইটা লাগবে, মানে বাসার মধ্যে সব কিছু আছে। এরপরে বলবে হঠাৎ বাসায় লবণ নাই, লবণ নিয়ে আয়, গ্যারেজ থেকে বাইরে লবণ নিয়ে আয়। তা আমি লবণ আনতে গেলে উনি আমার ধরে বসতো। এভাবে বেশ কয়েকদিন কাটলো। কাটার পরে আমার ভিতর তখন একটা ভয় ঢুকে গেল, কারণ গাজী ভাই কিন্তু অনেক মারাত্মক লেভেলের লোক। ওই এলাকাতে ওনার অনেক দাফট, ওনার অনেক ক্ষমতা, সবাই ওনারা অনেক মানে, ওনারা অনেক সম্মান করে, অনেক নামি দামি একজন মানুষ আর কি। আরে ভাবতেছিলাম যে এইভাবে যে আমি প্রতিনিয়ত ওনার কাছে যাচ্ছি, মানে ভাবির কাছে যাচ্ছি এবং ভাবির সাথে এই সম্পর্কটা আমার হচ্ছে, এটা যদি কোনোভাবে গাজী ভাই জানতে পারে তাহলে আমরা মাইরে ফেলাইব। আমি তখন ভাই ঠিকমতো গাড়ি চালাইতে পারি না এবং একদিন আমি হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করি।
আর গাজী ভাই আমার এতই ভালোবাসতো, মানে পুরো গ্যারেজের দায়িত্ব আমার দিয়ে দিত, চাবি টাবি সব আমার দিয়ে দিত, যে তোর গাড়ির চাবি সব তোর কাছে থাকবো, তুই গ্যারেজ দেখবি, মানে আমার উপরে সব ছেড়ে দিত। সাব্বিরও তখন ড্রাইভিং করে। পরে একদিন আমি অ্যাক্সিডেন্টও করলাম, অ্যাক্সিডেন্ট করে মানে শুধু ওই টেনশানে, মানে ওই যে ভাবির একটা টেনশন, ওই টেনশানে অ্যাক্সিডেন্ট করি, যে কবে আবার গাজী ভাই জেনে যায়, জেনে গেলে আমার কী করে, এই ভয়ে ভয়ে ধরেন আমি অ্যাক্সিডেন্টটা করি। অ্যাক্সিডেন্টের পরে কয়েকদিন পরেই আমার শারীরিকভাবে আমি আর পারতেছি না, মানে অনেকটাই দুর্বল হয়ে যে অসুস্থ হয়ে যাই। পরে আমি চিন্তা করলাম যে বিষয়টা আমার কারোর সাথে একটু শেয়ার করা দরকার, আমার কোনো পরিচিত মানুষের সাথে শেয়ার করব এবং তার কাছ থেকে আমি একটা আইডিয়া নিব, মানে একটা যুক্তি পরামর্শ নেব, একটা বুদ্ধি নিব, এইভাবে তো আসলে কাটতে পারে না, এটা আমি ভাবছিলাম। তো ভাবার পরে করলাম কি, আমার যে বন্ধু আছে সাব্বির, ওরে তখন আমি বিষয়টা একটু একটু জানাইলাম বলতে ওর পুরোপুরি জানাইলাম যে দোস্ত দেখ, এই ঘটনা এমনি এমনি আমার সাথে সাব্বির তো শোনার পর আসমান থেকে পারে আমার বলে, তুই বলিস কি, এটা সত্য? আমি বললাম হ্যাঁ বন্ধু, এটা তো সত্য। এখন ভাবি এটা আমার সাথে কেন করলো বা কী কারণে করতে চাইলো, আর এটা প্রতিনিয়ত সে আমার সাথে করে যাচ্ছে, তা আমি তো এটা নিতে পারতেছি না। আমি একরকম একটা ছোটো বাচ্চা হিসাব করতে গেলে ওনার তুলনায়, ওনার বয়সের তুলনায়, তাই এখন আমি কি করব ভাই, আমার তো মাথায় কোনো কিছুই কাজ করতেছে না, আমার তো মনে হয় আমি আত্মহত্যা করব। সাব্বির আমারে বলতেছে, তুই কি পাগল হয়ে গেলি বেটা, তোর অপরাধ কি, তোর তো কোনো অন্যায় নেই, তুই আত্মহত্যা করবি কেন? আর গাজীর বেটা যদি কখনো জানতেও পারে তাহলে তোর সমস্যা কি? আমি বললাম না, জানতে পারলে কোনো সমস্যা নাই, এটা ঠিক আছে, কিন্তু সমস্যা আবার আসছেও তো, কারণ সে তার বউ না। তা আমারে বলতেছে, তো তুই তো অন্যায় করতেছিস না, বউ তোর সাথে করতেছে। আমি বলি দেখ বন্ধু, বিপদে পড়লে তো আর বউ তখন এটা স্বীকার করবো না, বউ কইব যে আমিও জোর করে করছি, তাই না? পরে আমারে বলো, হ বন্ধু, এটাও একটা চিন্তার বিষয়, আচ্ছা ঠিক আছে, আমি ভাইবে দেখি কী করা যায়। এই কথা সাব্বির আমারে বলে, মানে আমার এটা সাব্বির বুঝ দিয়া যে আমি যেদিন সকালে সাব্বিরের কাছে এই কথাটা বলি, ওই দিন রাতের বেলায়, মানে ওই দিন আপনার রাতের প্রায় 10টার দিকেই গাজী ভাই কোত্থেকে জানি নেশা করে আসে এবং আইসেই আমারে কুত্তার মতো পিটাইতে শুরু করে। হাতের মধ্যে আপনার ওই যে একটা সেনের মতো থাকে, সেনটা নিয়ে আমার পুরো শরীর একদম অঙ্গার করে ফেলছে, মানে কাইটা ফেলার মতো অবস্থা। আমি তখন চিৎকার করি যে ভাই আমার মারতেছেন কেন, আমার অপরাধ কি, আমার অন্যায় কি? বলো, তোরে আমি ঘরে জায়গা দিছি বেটা, তুই তো বেটা একটা অমানুষ তুই আমার বউয়ের দিকে নজর দিস, আমি তোর নিজের ভাই মনে করতাম, আর তুই তো একটা খারাপ রে, তুই আমার সন্তানের বয়সী হবি, তুই কেমনি কাজটা করলি? মানে মারতেছে, মারার মতো ভাবি এসে ধরছে, ভাবিরও মারতেছে। এবং এলাকার লোকজন তখন চলে আসছে আশেপাশের বাসা থেকে, যে কী হয়েছে এত চিল্লা বিল্লা কেন কেসের? পরে উনি বলতেছে যে ওরে আমার বাসা থেকে বেরো। আমার কাপড় চোপড় কোনো কিছু আমি বের করতে পারলাম না, আমি এমনি ওনার বাসা থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর আমি দেখলাম যে গেটে সাব্বির দাঁড়ায় আছে। আমার আর তখন বুঝতে বাকি ছিল না যে কথাটা সাব্বির আমার ওস্তাদের কাছে বলে দিছে, মানে গাজীবের কাছে বলে দিছে। তার বলে দেওয়ারও কিন্তু কারণ আছে, কারণ হচ্ছে আমি আর সাব্বির একসাথে ওনার গ্যারেজে ঢুকছিলাম, এবং ঢুকার পরে সাব্বির ওই এখনও এক সিঙ্গেল ড্রাইভিং করে, একদিন ড্রাইভিং করে তো আরেকদিন করতে পারে না, একদিন খাইলে তো আরেকদিন খাইতে পারে না। তো দেখা যায় আমি তো অন্য মালিকের বাসায় থাকি, মালিকের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, মালিকের বউর সাথে একটা ভালো সম্পর্ক, এবং মালিক আমার কথায় উঠে বসে, আমি যা বলি তাই সাব্বিরের এগুলো সহ্য হয় না, ভিতরে হিংসা জমে গেছিল, এবং সেই হিংসায় পড়ে সাব্বির তখন এই ধরনের অপকর্মগুলো করছে বা আমার এইভাবে ফাঁসাই দিছে। আমার একদম পুরো অপদস্থ করে ফেলছে, বলার মতো না। ওই তখন মিটমিটিয়ে হাসতেছে, বারান্দায় যেয়ে দেখি ও মিটমিটিয়ে হাসতেছে। ওর হাসি দেখে আমি বুঝে গেছি যে তুই আমার সাথে এই কাজটা করলি বেটা, তুই আমার এই কাজটা করতে পারলি। ওই তখন কিছুই বলে না, আমি তখন বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে মন কিন্তু খুব খারাপ, মানে একদম টোটালি মন অনেক খারাপ, কোনো কথাবার্তা বলি না। ওই সময় একটা বাটন সিস্টেম মোবাইল চালাইতাম, আমি একটা বাটনওয়ালা মোবাইল চালাইতাম। তা মোবাইলটা আমার কাছে ছিল। পরে আমি এখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে আমি এখান থেকে অনেক দূরের একটা গ্যারেজে যাই, তখন চাকরি নিছি। দূরের একটা গ্যারেজে চাকরি নিছি, নেওয়ার পরে তার প্রায় আপনার 5-6 দিন পরে ভাবি তখন আমার একদিন কল দিল, নার্গিস ভাবি কল দিয়ে বলতেছে, তোফাজ্জল তুমি কই? আমি আর ভাবির সাথে রাগ করে কথা বললাম, ভাবি আমি আপনার সাথে কথা বলবো না, আপনি আমার ফোন দিয়েন না, আপনার কারণে আমার গ্যারেজের চাকরিটাও চলে গেল। বলে আমি তো তোমার কিছু করি নাই, কিন্তু তুমি এই কাজটা কেন করলা, তুমি কেন সাব্বিরের কাছে সব বলে দিলা? আমি বললাম আমি তো ভাবছিলাম যে সাব্বির আমার বন্ধু মানুষ। বলে তুমি ভাইবা তো, তুমি নিজেও বিপদে পড়ছো, আমারও বিপদে ফালাইছো, কাজটা তো তুমি ঠিক করো নাই। তুমি সাব্বিরকে বলার কারণে সাব্বির তোমার ভাইয়ের কাছে বলে দিছে, এরপরে তো আমাদের মাঝে ঝামেলাটা হয়েছে। আমি বললাম ঠিক আছে ভাবি, যা হবার তা হয়েছে, এবং আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তা আপনি আপনার স্বামী নিয়ে থাকেন, আমার আর ফোন টোন দিয়ে বিরক্ত করেন না, আমি আর এইসবের মাঝে থাকতে চাই না, আপনি আপনার মতো করে থাকেন, আমি আপনার জন্য দোয়া করে, আল্লাহ আপনারা ভালো রাখুক। আমার বলে না তোফাজ্জল, এটা হইতে পারে না, আমি তোমার সাথে দেখা করবো। আমি বললাম না ভাবি, আমি আপনার সাথে দেখা করবো না। আমি সত্যি ভাবিনি, কিন্তু আমার গ্যারেজের ঠিকানা দেই নেই যে আমি কোন গ্যারেজে কাজ করি। একদিন উনি কেমনি আমার ওই গ্যারেজের ঠিকানা পেয়ে গেছে। আপনার দুপুরবেলা আমি গাড়ি নিয়ে আসছি, আসার পরে আমার হেল্পারে বলতেছে যে ওস্তাদ, এক মহিলা আপনার লেগে বসে আছে এই রিসিপশনে, মানে আমাদের ওই ইয়াতে আপনার এই যে অফিসে।
পরে আমি গেলাম, যে দেখি যে বোরকা পরিহিত অবস্থা। আমি দেখিয়ে বুঝে গেছি এটা ভাবি, কারণ ভাবি একটু খাটো ছিল, স্বাস্থ্য ভালো ছিল, অনেক ফর্সা সুন্দরী। আমি তো ওনার আপনি করেই বলতাম, আমি দেখিয়ে বলতেছি যে আপনি এখানে। পরে বলতেছে বসো, তোমার সাথে কথা আছে। আমি বললাম যে না, এখানে বসা যাবে না, কারণ এখানে আমার অফিসের লোকজন আছে, তারা যদি আবার এই বিষয়টা জেনে যায় তা আমার খারাপভাবে দেখবে। আমি বললাম যে না, এখানে বসবো না, কিছু বলার থাকলে আপনি উঠে আসেন। তারপরে উনি উঠলো, ওঠার পরে বাইরে গিয়ে দাঁড়ায় বলতেছে যে কী হয়েছে তোফাজ্জল, তুমি আমার কাছে আসো না, আমি ফোন দিলে রিসিভ করো না, আমার সাথে কথা বলো না, তুমি আমার গ্যারেজের ঠিকানা ওটা দিলা না। আমি বললাম আপনি গ্যারেজের ঠিকানা কই পাইছেন? বলে যেমনি পাওয়ার পাইছি তো। তা তুমি এরকমটা কেন করতেছো? আমি বললাম যে আমি করতেছি কিনা আমার ভালো লাগে না, আর গাজীবের কাছে আমি আপনার জন্য অনেক ছোট হয়ে গেছি, আমি আর ওনার মনে কষ্ট দিতে চাই না, আপনি প্লিজ আমার মাফ করে দেন, আমি এই টোটালি এই সম্পর্কটার মাঝে আর থাকতে চাই না। উনি আমার বলে না তোফাজ্জল, এটা হতে পারে না, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে পছন্দ করে ফেলছি এবং আমি তোমার ছাড়া বাঁচব না। তুমি আমারে ছেড়ে দিতে পারবে এটা সত্য, কিন্তু আমি তোমারে ছাড়তে পারবো না। আমি তখন বললাম আপনি এগুলি কী বলেন? আপনি আমার থেকে এত বয়স্ক একটা মানুষ, এত বড় একটা মানুষ, তা আপনি আমার এইসব কী কথাবার্তা বলতেছেন? এটা তো হতে পারে না। পরে আমারে বলতেছে না না না, হতে পারে না কেন, অবশ্যই হতে পারে, না হওয়ার কী আছে। মানে খুবভাবে হচ্ছে আমার সাথে কথা কাটাকাটি বলুন, তখন চলে যায়। তা এই বিষয়টা তখন আমার ওই অফিসের ভিতরে আরেকজন লোক আছে, কামাল ভাই নামে পরিচিত। কামাল ভাই তখন বিষয়টা দেখে এবং উনি কয়েকটা কথা শোনেও। শোনার পরে কামাল ভাই তখন আমারে বলে যে কিরে কী হয়েছে? আমি তখন বললাম না ভাই, কিছু হয় নাই। আমারে বলতেছে যে না, কিছু তো একটা হয়েছে, অবশ্যই কিছু একটা হয়েছে, এবং কী হয়েছে তুই আমার কাছে খুলে বল। আমি বললাম ভাই দেখেন, কিছুই হয় নাই, আর আমার মাথাটা ঠিক নেই। এই বলে আমি তখন এখান থেকে বেরিয়ে গেছি, মানে বেরিয়ে আমি তখন রুমে চলে গেছি। রুমে যা ধরেন একদম চুপচাপ বসে আছি, কারোর সাথে কথা বলি না, মন টন তো খুবই খারাপ, মানে মনের অবস্থা এতটাই খারাপ যে এভাবে আসলে আর চলা যায় না বা মানা যায় না। বসে আছি ঘরের মধ্যে গিয়ে যে কেন আমার লাইফটা এরকম হলো, কেন আমার সাথে এই ধরনের হচ্ছে বেইমানি করা হলো, সব কিছু মিলে ওই বসে আছি। রাতের বেলায় তখন ওই কামাল ভাই আমার রুমে আবার গেছে, যে আমার বলতেছে, কামাল ভাই কিন্তু আমার অনেক ভালোবাসতো আর কি, অনেক ভালোবাসতো, ছোটো ভাইয়ের মতো। আজ তখন জিজ্ঞেস করতেছে তুই আমার কাছে বল না কী হয়েছে, ওই মহিলা কী? পরে আমি বলতে চাই না, কারণ আমি বলতে চাই না এই কারণে যে একবার বললে তো বিপদে পড়ছিলাম, একবার বলাতে তো অনেক বড় একটা বিপদে পড়লাম, দেখা যায় এখন আবার বলবো আরও বিপদে পড়ে যাব। এই জন্য আমি আর বিপদে পড়তে চাই না, যার জন্য আমি বলি নাই। আমি বললাম দেখেন ভাই, আমার এসব ভালো লাগে না, আর এসব কথা আপনি আমার বললেন না। পরে আমার বলতেছে যে তুই যদি না বলস তাহলে কিন্তু আমি কিন্তু ঘটনা বাজাই দিব। আমি বললাম মানে? উনি বলে আমি তো জানি এটা গাজীর বউ না। আমি তখন একদম মানে নিচের দিকে তাকিয়ে রইলাম, জি আল্লাহ, উনি তো জেনে গেছে। আমি বললাম ভাই আপনি আমার আর ঝামেলা করেন না, আমি ওই ঝামেলায় পড়ে ওখান থেকে চলে আসছি। বলে তুই বেটা পিছিয়ে হাঁটাস কেন, গাজীর বউর বেটা অনেক টাকা আছে, ওই বেটির অনেক টাকা বসে আছে, এবং গাজীর বেটা যে আজকে ব্যবসা বাণিজ্য করতেছে এগুলো তার সব বউর টাকা। আমি বললাম কেমনে? বলে এই মহিলার এক বাপের এক মেয়ে ছিল, তার কোনো ভাই বোন ছিল না। এই বাপ মা মারা যাওয়ার পরে তারা ঢাকাতে অনেক জায়গা পাইছে, গাজীর বেটা ওই সব জায়গাটাকে সব বিক্রি করে ওই মহিলার বিয়ে করে ওই বেটা পরে এই দোকান পাটে গিয়ে ব্যবসা বাণিজ্য বা এই গাড়ির ওয়াশ এগুলো সব কিছু দিছে, এই সবই তো ওই মহিলার। আমি তখন বললাম ভাই সবই মহিলার হোক বা যাই হোক, আপনি আমারে জ্বালাইয়েন না, আমি এইসব বিষয়ে আর কোনো কিছু বলতে চাই না। এই বলে তখন কামাল ভাইয়ের বিদায় করে দিলাম। এবং এর পরের দিন বিকালবেলায় হঠাৎ করে গাজীর বেটা আমার কারখানায়, মানে আমার এই গ্যারেজে সেই কামাল ভাইয়ের সাথে দেখা করে বলতেছে এই তুই এনে কেন চাকরি দিলি? মানে আমি বুঝে গেছি সম্ভবত কামাল ভাই ওনারা বলে দিচ্ছে বা কীভাবে আসতে জানি না। উনি আমারে বলতেছে যে তুই তোর এত বড় সাহস, আমি তোর মাইরে আমার বাসা থেকে বের করছি, এরপরে তুই আমার বউরে ফোন দিয়ে তুই এই গ্যারেজে নিয়ে আসলি, এই বেটা তুই কী চাস? মানে খুবভাবে খারাপ ব্যাপার। আমি তখন বললাম ভাই আমি আপনার বউরে ফোন দিয়ে গ্যারেজে আনি নাই, আপনার বউ এমনিই আসছে, আমি তারে ফোন দিয়ে আনি নাই। পরে আমার বলছে না তুই তারে ফোন দিয়ে আনছিস, তুই তারে ফোন দিয়ে আনার কারণে সে আসছে, নাহলে সে আসতো না। মানে যতটুকু আপনার খারাপ ব্যবহার, জঘন্য ব্যবহার, নোংরা ব্যবহার করা দরকার সে সব কিছুই করতেছে, হুড়দুম করতেছে। মানে ক্ষমা চাইলে রিকোয়েস্ট করি যে ভাই দেখেন মানে মাফ করেন না, উনি ওনার মতো করে আমার সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার যা যা করা দরকার উনি সব ওনার মতো করে উনি করতেছে। আমিও সব সহ্য করে নিলাম, যে কী আর করা, এখন ভাগ্যে যা আছে তাই হবে, যেভাবে উনি বলতেছে আমি ওভাবে তখন সব সহ্য করতেছি। এরপরে ওই কামাল ভাইয়ের গ্যারেজ থেকে আমার তখন চাকরিটা চলে গেল, ওই গ্যারেজ থেকে আমার বের করে দিল। বের করে দেওয়ার পর আমি তখন চিন্তা করলাম দূর আর মোটর লাইনেই কাজ করবো না, এবার মোটর লাইনের একটা মানে কাজটা ছেড়ে দিয়ে আমি তখন একটা আপনার ছোট্ট একটা দোকান দিছি। আমার কাছে অল্প কিছু পুঁজি ছিল, ওইগুলো দিয়ে অন্য একটা গ্যারেজের সামনে একটা মানে পান বিড়ি সিগারেটে একটা ছোটো দোকান দিছি। আসলে এটাকে দোকান বললো আর ঠিক হবে কিনা জানি না, মানে ছোট্ট একটা টুপরি ঘরের মতো আর কি, শুধু পান বিড়ি সিগারেট বিক্রি করতাম। এইভাবে দীর্ঘ প্রায় 1.5 মাসের মতো কেটেছে। 1.5 মাস আমার ওই ভাবির সাথে যোগাযোগ নেই, আমি নাম্বারটাই চেঞ্জ করে ফেলি, মানে আমার যে ফোন নাম্বার ছিল চেঞ্জ করে ফেলি। 1.5 মাস পরে কেমনি ভাবি আমার এই ঠিকানাটাও পাইয়া যায়, মানে আমি যেখানে পান বিক্রি করি একটা ছোট্ট পানের ঘর দিছি, ওইটাও ভাবি তখন জানতে পারে। জানার পরে একদিন ওইখানে এসে আমার ধরে বলতেছে তোফাজ্জল আমি তোমার সাথে পালায়া যাব ডিরেক্টলি।
আমি বাসা থেকে চলে আসছি, আমি ওই বাসায় আর যাবো না। আমি বললাম, আপনি এটা কী বলেন? হঠাৎ করে আজকে 1.5 মাস পরে উনি বলেন, আমি তোমার নাম্বার অনেক খুঁজেছি, তোমার ঠিকানা খুঁজেছি, আমি তোমারে পাই না, তো আজকে যদি তোমারে পাইছি তোফাজ্জল, আমি মানে আর পারতেছি না, আমার স্বামীর অত্যাচার, আমার স্বামীর অপমান, আমার স্বামীর এসব আমি আর নিতে পারতেছি না, তোফাজ্জল তুমি আমার নিয়ে চলো, আমি তোমার সাথে সংসার করব। আমি বললাম, দেখেন আপনার আমার এইভাবে জ্বালাইয়েন না, আমার এইসব ভালো লাগে না, প্লিজ আপনি আমার কথা শোনেন, আপনি আপনার মতো করে চলে যান। না, উনি যাবে না, মানে উনি যাবেই না, ওনার কথাই একটা যে উনি আমার সাথে সংসার করবে। এটা কী করা যায় এরকম করতে করতে একটা বুড়ি ছিল আর কি, মানে আমরা যে বাসা থাকতাম ওই বাসা আমার রান্না বাড়া করে দিত আর কি বুড়িটা। এই বুড়িটা তখন দেখে এরকম অবস্থা, দেখে আমরা বলছে, কিরে তোফাজ্জল, তুই কি বিয়ে করছিস নাকি? এটা কি তোর বউ? আমি বললাম যে না, আমার বউ না। তা কী হয়েছে? বলে, বউ লিয়া বাড়ি ঘরে আয়। এই কথা বললে বুড়ি তখন কী করে, এই মানে ওই আপনার এই নার্গিস ভাবিরে টাইনা ঘরের ভিতরে নিয়ে যায়, মানে ঘরের মধ্যে নিয়ে যায়। তা বুড়ি মনে করছে এটা আমার প্রেমিকা মনে হয়, এরকম ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে নার্গিস ভাবি ওই বুড়ির কাছে গিয়ে বলে, উনি আমার বিয়ে করছে বা আমরা স্বামী স্ত্রী, এটা পরিচয় দেয়। রাত্রেবেলায় ঘরে যেয়ে দেখতেছি যে নার্গিস ভাবি যায় নাই, ওই ঘরেই রয়ে গেছে এবং বুড়ির সাথে মিল্লা টিল্লা রান্নাবান্না করছে, মানে একদম বিহাল অবস্থা। পরে আমার খাওয়া দাওয়া করাইলে, আমি খাইলাম, খাওয়ার পরে রাত তখন প্রায় 8টা। আমি তখন বললাম যে, নার্গিস ভাবি আপনি আসলেই কি চলে আসছেন, একেবারে চলে আসছেন? বলে, হ্যাঁ আমি একেবারে চলে আসছি, আমি আর ওই ঘরে যাব না, ওই নরপিশাচের সংসার আমি আর করবো না, ওই আমার অনেক মারে, আমার গায়ে অনেক হাত তোলা, আমাকে অনেক কষ্ট দেয়, আমি এসব আর নিতে পারতেছি না, আমি ওই সংসার করবো না, আমি ভাই তোমার সাথেই থাকবো, আমি তোমার সাথেই থাকবো তোফাজ্জল, তুমি আমার বিয়ে করো। পরে ওই রাতের বেলা উনি আমার সাথে ছিল, আমরা রাতের বেলা একসাথে স্বামী স্ত্রীর মতোই ছিলাম। পরে চিন্তা করলাম কী করা যায়। সকালবেলা বুড়িটা ডেকে বললাম যে, দেখ তুই তো এরকম ওই মেয়েরে ঘরে ঢুকাই ফেললি, মহিলারে, আমি তারে বিয়ে করি নাই, তা বিয়ে করবো, কাজে ঠিক করো। পরে ওই বুড়ি তখন কাজে ঠিক করলো, বুড়ির সাক্ষীতে আমি তখন এই বিয়ে করলাম, আপনার কী কয়ে নার্গিস বাবুরে বিয়ে করলাম। আমি তখন ওনারা কিন্তু সবসময় আপনি করে ডাকতাম, উনি কিন্তু আমার বয়স অনেক সিনিয়র, আপনি করে ডাকি। পরে বিয়ে করি, বিয়ে করার পরে এই যে জায়গায় আমি থাকতেছি পান সিগারেটের দোকান দিয়ে, ওই গাজীর বেটা লোক টোক পাঠায় আমার দোকান ভাঙিয়ে দিছে, মানে দোকানের অবস্থা খুব খারাপ, দোকান ভাঙিয়ে একদম পুরো সব নাজেহাল করে ফেলছে। তাই পরে আমি চিন্তা করলাম যে এখানে আর থাকা যাবে না, আমি তখন এই পুরো এরিয়াটাই চেঞ্জ করে ফেলি, মানে এই আমরা আগে যে এরিয়াতে থাকতাম পুরো মিরপুরটা বাদ দিয়া আমরা অন্য একটা জায়গায় চলে যাই। অন্য একটা জায়গায় চলে যাওয়ার পর ওইখানে ঘর ভাড়া নেই, কিন্তু সত্যি কথা নার্গিসের কাছে কিন্তু অনেক টাকা থাকে। আমি জানি না নার্গিস এত টাকা কই পায় বা এই টাকাগুলো সে কোত্থেকে আনছে, তার কাছে মোটামুটি অনেক টাকা আছে। তো ওর টাকা দিয়ে আমি চলতাম বা এটা ওইটা করতাম, এরকম করে অনেকগুলো মাস আমরা একসাথেই থাকি, অনেকগুলো মাস বলতে অনেকগুলো বৎসর। ওর কিন্তু আর বাচ্চা কাচ্চা হয় না, মানে নার্গিসের কোনো বেবি টেবি হয় না। আসলে আমি তো মনে করতাম যে সম্ভবত গাজীর বেটার সমস্যা, এই কারণে বাচ্চা হয় না। পরে বুঝতে পারলাম যে না, এটা নার্গিসের সমস্যার কারণেই বেবি হচ্ছে না। যাই হোক, বেবি হচ্ছে না বা আল্লাহ বেবি দিচ্ছে না, এটা আমাদের কিছুই তো করার না, এটা তো সম্পূর্ণ আল্লাহর হাতে, আল্লাহ না দিলে কীভাবে করতে পারি। দেন এইভাবেই তখন ওইখানে থাকতেছি, আবার আমি পিক আপ চালাইতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, পিক আপ চালাইতেছি, ভাড়া মারতেছি, ভালোই চলতেছি। এমন করতে করতে নার্গিস ভাবি কেমনে কোন এক লোকের সাথে, মানে আপনার ট্রাভেল এজেন্সির লোকের সাথে কথাবার্তা বলছে, বইলা তিনি মানে পরিকল্পনা করছে তিনি আমার বিদেশ পাঠিয়ে দিবে হঠাৎ করে। তা আমার বলতেছে, একদিন রাতের বেলায় বলছে, তোফাজ্জল আমি এমনি আমার এক ভাইয়ের সাথে কথা বলছি, ওনার ট্রাভেল এজেন্সি আছে, উনি বিদেশে বিভিন্ন লোক পাঠায় এবং ওনার কাছে এখন নাকি কয়েকটা কুয়েতের ড্রাইভিং ভিসা আসছে, মানে কুয়েতের ড্রাইভিং ভিসা, তা তুমি তো ড্রাইভিং পারো, তুমি নিলে কুয়েতে চলে যাও। আমি বললাম যে না, কুয়েতে যাওয়ার দরকার কি, আমি তো দেশেই আছি ভালো। উনি বলে 15-20 হাজার টাকা মাসে ইনকাম করো, এই 10-15-20 হাজার টাকা দিয়ে তো আসলে চলা যায় না বা চলতে পারবা না, আগে পরে আরও বেশি বিপদে পড়বা, একটা কাজ করো, বিদেশে চলে যাওয়াটাই তোমার জন্য ভালো হবে। আমি বললাম যে না, আসলে আমি যেতে চাই না বা মানা করলাম, না উনি আমার বিদেশে পাঠাবেই, মানে আমার ওয়াইফ বিদেশে পাঠাবেই, বিদেশে আমার যাওয়াই লাগবে। পরে সেই কথাবার্তা বললো, একদিন আমাকে নিয়ে গেল সেই লোকের কাছে, সেই লোক আমার দেখলো, আমার ড্রাইভিং দেখলো, আমি গাড়ি চালাইলাম, গাড়ি চালানো দেখলো, দেখে বলতেছে তোমার গাড়ি চালানো ভালো, ঠিক আছে, এতে পাসপোর্ট করো। আমি কি আর করবো, পরে বাধ্য হয়ে পাসপোর্টটাও করি। এই যে আমার জীবনে এত ঘটনাগুলো ঘটতেছে, আমি কিন্তু আমার মাকে অনেক মিস করি, মাঝে মাঝে মায়ের কথা মনে হয়, এবং মায়ের কথা যখনই মনে হয় তখনই অঝরে কান্না করি যে মাকে অনেক মিস করি। এখন মাকে তো দেখি না, মা কোথায় আছে, বরিশালে জানি। এবং আমি এরই মাঝে আরেকটা কথা বলতে ভুলেও গেছিলাম, আমি একবার বরিশাল শহরেও গেছিলাম, যে কোথাও আমার মারে দেখি কিনা। মাঝে মাঝে ভাড়া মারার জন্য পিকআপের ভাড়াটা পাইলে বরিশালের ওই দিকে যদি যাইতাম, মানে একদম আপনার গহীনে যাইতাম, যে মায়ের কোনো সন্ধান পাওয়া যায় কিনা, মায়ের কোনো ঠিকানা পাওয়া যায় কিনা, বা মাকে কোথাও দেখতে পাই কিনা, মাঝে মাঝে এরকম খুঁজতাম। কিন্তু আমার মাকে আমি এরপরে আর কখনোই দেখিই নেই টোটালি। যাকে এরপরে আমাকে নার্গিস তখন আমাকে নার্গিস আমাকে তখন দেশের বাইরে পাঠাবে, সব কিছু ঠিকঠাক হলো। একটা পর্যায়ে আমি তখন কুয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম, এবং আমি আল্লাহর অশেষ মেহরবানিতে
সুন্দর এবং অ্যারাবিক কান্ট্রির একটা উন্নত দেশ কুয়েতে আমি তখন গিয়ে পৌঁছাই। এবং কুয়েতে পৌঁছানোর পরে যেভাবে আমাকে ড্রাইভিংয়ের কথা বলে নিয়ে যায়, একইভাবে আমাকে ড্রাইভিং চাকরিয়ে দেয়। ড্রাইভিং চাকরি দিয়ে আমি তখন ওখানে ড্রাইভিং করি এবং আলহামদুলিল্লাহ ভালো টাকায় বেতনও পাচ্ছিলাম। প্রতি মাসে হচ্ছে নার্গিসের জন্য টাকাও পাঠাই এবং ওর সাথে আমি কথা বলি। তখনও কিন্তু আপনি করেই ডাকি, আমি কখনোই নাম ধরেও ডাকি না বা বাবিও ডাকি না, আমি আপনি করেই কথা বলি। আপনি কেমন আছেন, আপনি খেয়েছেন কি না, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে কি না, এরকম করে সবসময় টাকা পয়সা পাঠাইতাম। সে আমার টাকা দেওয়া চলতো এবং ঘর ভাড়া দিত, নিজের মতো করে খুব ভালোভাবে থাকতো। অলওয়েজ আমরা ভিডিও কলে কথাবার্তা বলতাম। এমন করে প্রায় আপনার 3 বছরের মতো কেটে যায়। মানে আমি তখন কুয়েতে, সে তখন বাংলাদেশে। 3 বছরের মতো কেটে যায়। 3-4 বছর পরে হঠাৎ করে আমার যেখানে আমি কাজ করতাম ওইখান থেকে আমি আরেকটা ভালো প্রস্তাব পাই। মানে একটা সুপার মার্কেটের একটা চাকরির অফার পাই। সুপার মার্কেটের মাল ডেলিভারি করব। তো বিভিন্ন ধরনের হচ্ছে আপনার বাজার আছে না, মিনি বাজারের মতো আর কি। তা বাসায় বাজার ডেলিভারি করব। ওইটাতে ইনকামটা আরেকটু ভালো। এখন যেটাতে কাজ করি ওইটাতে ইনকামটা আরও ভালো। পরে এই কোম্পানি থেকে তখন আমি বাদ দিয়া ওই সুপার মার্কেটের কোম্পানিতে জয়েন করি। যদিও ওখানে অনেক প্রসেসিংয়ে অনেক টাকা পয়সা লাগছে ওইখানে, তারপর আমি ওইখানে জয়েন করি। জয়েন করার পরে তো সুপার মার্কেটের যে মালামালগুলো আছে ওই মালামালগুলো ধরেন বিভিন্ন বাসায় দিয়ে আসি, অর্ডারের মাধ্যমে দিয়ে আসি, এটা করতেছি। তো এমন করতে করতে হঠাৎ করে আমাদের এই মানে আমাদের একজন ম্যানেজার আছে, উনি মোটামুটি খুব ভালো, মানে একজন ম্যানেজার আছে, ওনার বাড়িও ঢাকাতে। উনি অত্যাধিক ভালো লোক এবং ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। উনি আমাদের ওই সুপার মার্কেটে কাজ করে, ভালো সম্পর্ক হয়। একদিন দুপুরবেলা আমারে বলতেছে যে তোফাজ্জল, তুমি শুক্রবার ছিল যে তুমি আমার বাসায় আজকে ভাত খাবা, আমি একটু দোয়া পড়াবো। উনি আবার একটু ধার্মিক টাইপের মানুষ, দাড়ি আছে, ধরেন পাঞ্জাবি পরে, খুবই ইসলামিক মাইন্ডের মানুষ। বলতেছে আমি হুজুর বলছিলাম দুপুরবেলা তোমার সাথে আমার ভালো একটা সম্পর্ক, আমি তো আর এই মানে মার্কেটের কাউরে বলি নাই, তোমারে বললাম তুমি দুপুরে আমার বাসায় ভাত খাইও শুক্রবারে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আমি যামুনি। তারপর দুপুরবেলা আমি তখন রেডি হয়ে ওনার ঘরের মধ্যে গেলাম খাওয়ার জন্য। তাই ওনার ঘরটা অনেক পরিপূর্ণ সুন্দর। যাওয়ার পরে উনি আমার খাবার দিলাম। হঠাৎ করে দেখলাম আপনার একেবারে হ্যাংলা করে খুবই সুন্দরী সিমসাম একটা মেয়ে, যেন ইন্ডিয়ানকে ক্যাটরিনা কাইফের মতো চেহারা একটা মেয়ে আসছে, খাবার দাবার দিতেছে। তো মেয়েটার দিকে বারবার তাকিয়ে দিচ্ছে। ভাই কিন্তু অনেক কালো এবং ওনার ওয়াইফও কিন্তু মোটামুটি শ্যাম বরণ আর কি। তা মেয়েটা একেবারে ফর্সা। খাওয়া দাওয়া শেষ করে সোফার মধ্যে তখন বসার পরে আমি বলতেছি ভাই কিছু মনে করবেন না, এটা মেয়ে খাবার দিয়ে গেল কম বয়সী মেয়েটাকে, বলে এটা আমার বড় মেয়ে। ওনার টোটাল 2 মেয়ে, বলে এটা আমার বড় মেয়ে। তার ডাক দিল, মেয়ের নাম পুনম, বলে এই পুনম এদিকে ডাক দিচ্ছে। পরে বলছে তোর ভাইয়া, তোর আঙ্কেল, ওরকম করে বলছে। তা মেয়ে আঙ্কেল বলাতে লজ্জা পাইছে, মানে বলতেছে ওনার মতো লোককে আমি আঙ্কেল করে ডাকবো, কিন্তু আমি তো অনেকটা ইয়াং ছিলাম। পরে হাসতেছে। আমি বললাম না আঙ্কেল ডাকার দরকার না, তুমিও ভাইয়া ডাকো, তোমার বাপেও ভাইয়া ডাকবে। এরকম করে দুষ্টামি করলাম। করার পরে অনেকক্ষণ কথাবার্তা বলে আমি তখন এই বাসা থেকে চলে আসছি। এরপরে আমার ওই ভাইয়ের সাথে সম্পর্কটা আরও মধুর হয়ে গেল, মানে আরও অনেকটা ডিপে চলে গেলাম। তখন কিন্তু আমি বেতন পাইতাম, আপনার ভালো টাকা বেতন পাইতাম, প্রায় মান্থলি আপনার 1.5 লাখ 2 লাখ টাকার মতো ইনকাম করতাম। কুয়েতের মতো একটা দেশে এরকম কোনো কিছুরও অভাব ছিল না। যেদিকে তাকাইতাম সেদিকেই সুখ আর সুখ, শান্তি, ভালোবাসা, একেবারে পূর্ণ, মানে একদম ভালো একটা জীবনে এসে পৌঁছে গেলাম। তো এইভাবে চলতে চলতে দেখা গেল যে আমি একটা পর্যায়ে ওনাদের বাসায় যাইতাম আসতাম। তারপর আমি হঠাৎ করে ভাইয়েরে, মানে আমি তখন আঙ্কেল করে ডাকতে শুরু করি। উনিও বিষয়টা ওভাবে মাইন্ড করে নেয়, সন্দেহ করে নেয় যে আমি কেন হঠাৎ করে নতুন করে নাকি আমি আঙ্কেল বলে ডাকি। তা আঙ্কেল করে ডাকতাম, ওনার বউকে আমি আন্টি করে ডাকতাম। এরকম করে যাতায়াত করতে 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 খাওয়া দাওয়া করতেছি। তো একদিন আমার ফোনের ডিসপ্লের মধ্যে কিন্তু আমার বউ নার্গিসের একটা ছবি দেওয়া। তো একদিন দুপুরবেলা, মানে আমি কিন্তু ওই সময় পুনমের সাথে অনেকটা ফ্রি হয়ে যায়। মাঝে মাঝে পুনমকে আমি স্কুলে নামাই দিয়ে আসি, আবার মাঝে মাঝে স্কুল থেকে নিয়ে আসি, ওনাদের বাসায় যাই, দুপুরবেলা খাওয়া দাওয়া করি, আড্ডাবাজি করি, মানে অনেকটা ওনাদের পরিবারের সাথে খুবই ক্লোজ হয়ে গেলাম, একেবারে মধুর হয়ে গেলাম। ওনারাও আসলে বুঝতে পারে নাই। তারপরে একদিন দুপুরবেলা খাওয়াইতে হঠাৎ করে মানে আমার ফোনের ডিসপ্লেতে তো আমি আমার ওয়াইফের ছবিটা, নার্গিসের ছবিটা দিয়ে রাখছি। পরে হঠাৎ করে একদিন পুনম মোবাইলটা টান দিয়ে বলছি এই মহিলাটাকে এমনি। তো আমি জানি না কেন জানি আমিও হঠাৎ করে মানে আমারও মুখ থেকে চলে আসছে। আমি বললাম যে এটা আমার মা। এটা বলার পরেই পুনম বলতেছে আপনার মা তো অনেক সুন্দর, অনেক সুন্দর আপনার মা, এটা আমাকে বলতেছে। তো পুনমের মা তখন বলছে দেখি তাহলে আমি একটু দেখি। পুনমের মা তখন মোবাইলটা টান দিয়ে নিল, আমার মোবাইলে ডিসপ্লে দেওয়া। তো দুজনেই তখন ছবিটা দেখছে, দেখে বলতেছে বাহ তোমার মা তো অনেক সুন্দর। মানে আমি কেন যে হঠাৎ করে এটা বলে ফেললাম বা মা বলে ফেলছে আমি আসলে বুঝতেই পারি নাই। পরে এরপর থেকে ওনারা মাঝে মাঝে বলে যে তোমার আম্মা অনেক সুন্দর, আমার আম্মুর সাথে কথা বলবো এই সেই। আমি বলি না আমার সাথে কথা বলতে পারবেন না, আমার আম্মা ঢাকাইয়া, ও মাইন্ড করবে, সন্দেহ করবে, খারাপ কিছু মনে করবে, আমার আম্মার সাথে কথা বলা যাবে না। মানে আমি টোটালি ওই মহিলার সাথে মানে সাথে নার্গিসের সাথে কথা বলতে দিতাম না। আর সেই সময়টাতে আমি নার্গিসকে অনেক অ্যাভয়েড করতাম, মানে অনেক অবহেলা করতাম।
ও ফোন দিলে রিসিভ করতাম না, ওর সাথে কথা বলতে চাইতাম না। মানে যতটুকু ইগনোর করা দরকার, অবহেলা করা দরকার, আমি সর্বোচ্চ অবহেলাটা নার্গিসকে করতাম। কোনোভাবে ওর সাথে ভালো করে কথা বলতাম না। ফোন দিলে রাগারাগি করতাম, এত ফোন করো কেন, আমি এখানে এত ফোন করেন কেন। আমি অবশ্য ওনাকে আপনি করেই বলতাম যে আমি কাজ করি, এখানে আমার কাজের অনেক সমস্যা হচ্ছে, আমি কাজ করি, আপনি আমার এরকম ফোন দিয়েন না, আমার বিরক্ত করেন না। মানে খুবভাবে তাকে আমি ইগনোর করতাম, এবং সে যে আমি যে ইগনোর করতাম, অবহেলা করতাম, এটা কিন্তু সে বুঝতে পারতো। এবং বুঝতে পারার পরেও কখনোই আমাকে কিছুই বলতো না যে আমি যে তাকে অবহেলা করি বা ইগনোর করি, এটাতে সে কিছুই বলতো না। কুয়েতে কোনো একটা লোক আসলে মানে আমার আপনার খাবার পাঠিয়ে দিত আমার জন্য, খুবভাবে হচ্ছে রান্না বাড়া করে একদম সুন্দর করে। কুয়েতে কোনো লোক আসলে আমি হাঁসের মাংস পছন্দ করতাম, হাঁসের মাংস ফ্রাই করে একদম সুন্দর করে বা রান্না করে ওরকম করে পাঠাই দিত কুয়েতে আমার জন্য, তা আমি খাইতাম। তো এমন করতে করতে একটা পর্যায়ে মানে আমার ওই আঙ্কেলের মেয়ে, বড় মেয়ে পুনম স্কুলে নিতে আসতে বা তাকে দেখতে দেখতে একটা পর্যায়ে তার প্রতি আমার এক ধরনের একটা ভালো লাগা কাজ করতে শুরু হয়। মানে ভালো লাগা বলতে বিষয়টা এরকম ছিল যে আমি মানে টোটালি তার প্রেমে পড়ে যাই। মেয়েটাও দেখতে অনেক সুন্দরী ছিল, আপনার হ্যাংলা করেছিল, অনেক পাতলা লম্বা, চেহারাটা অনেক মায়াবী ছিল। সব কিছু মিলে আমার তারে অত্যাধিক ভালো লেগে গেল, এবং সেই ভালো লাগার পরে আমি ওর প্রেমে পড়ে গেছি, এবং এত গভীরভাবে তার প্রেমে পড়ে গেছি যে তাকে ছাড়া আমার আর কিছুই ভালো লাগতেছিল না। মানে আমার কাছে তখন মনে হচ্ছিল যেন আমি তার মানে আমার জীবনে যে প্রেম ভালোবাসার যে সাপ্টারটা, মানে ভালোবাসার যে বিষয়টা, এটা মনে হয় তখনই বেশি প্রকাশ পাইছে। মানে তখনই আমি মানে তার প্রতি একরকম প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। এই একটা অবস্থার মধ্যে পড়তেছি। নার্গিসকে তো আমার ভালোই লাগতো না, এবং আমি ওর সাথে কথাই বলতাম না। আর ও ফোন দিলেই বকাবাধ্য করতাম যে আমার এত ফোন করো কেন, আমি কাজে আছি, এই সেই। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার ওই ইয়ের সাথে, পুনমের সাথে এক ধরনের একটা সম্পর্ক হয়ে যায়। আমি কি স্কুলে, বাংলাদেশি স্কুল ছিল, ওই স্কুলে নিয়ে যাইতাম, এবং ওই স্কুল থেকে আবার নিয়ে আসতাম, ওখানে ওরা মানে পড়তে দিতাম, আবার নিয়ে আসতাম। ওর জন্য অনেক গিফট, আপনার শপিং মল থেকে নিয়ে যাইতাম, এবং অনেক ধরনের অনেক কিছু আমি ওর জন্য করতাম, যেটা এক্সট্রা ছিল, অনেক কিছুই করতাম। তো এরকম করতে করতে একটা পর্যায়ে এরকম অবস্থা হয়ে গেছে যে আমার ওরে ছাড়া পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না, ওরে ছাড়া পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। কিন্তু মাথার মধ্যে তখন একটা জিনিস কাজ করতেছে যে বাংলাদেশে তো অলরেডি আমার একটা বউ আছে, এবং সেই বউটারে আমি তাদের কাছে আমার মা হিসাবে প্রেজেন্ট করেছি। আমার ছবিও, আমার বউয়ের ছবিও আমি তাদেরকে দেখিয়েছি, তবে সেটাকে আমি মা বলেছি। একইভাবে পুনমের মাও দেখেছে, পুনমও দেখেছে। তা আবার পুনমের আম্মা কিন্তু আমাকে অনেক পছন্দ করে, পুনমের আব্বাও পছন্দ করে। আমি আবার একটু নামাজ কালাম পড়তাম, তো আর নামাজ কালাম পড়তাম বিশেষ করে মানে শুধুমাত্র পুনমের আব্বার মন জয় করার জন্য। মানে ওনাকে দেখলে আমি মসজিদে চলে যেতাম। আর এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে ওই যে আমার একটা বেঈমান বন্ধু ছিল সাব্বির, যে কিনা আমার এই গাজী ভাইয়ের কাছে সব কিছু বলে দিয়েছে সত্য কথা। এই সাব্বিরের সাথে কিন্তু আমার আবার একটা মানে নতুন করে আবারও বেশ কয়েক বছর ধরে কথাবার্তা হচ্ছে। বিদেশ আসার পরে আবার নার্গিসকে বিয়ে করার পরও সাব্বির আমার কাছে সরি টরি বলছে, আমার কাছে ক্ষমা চাইছে। আবার সাব্বির আমাকে অনেক হেল্পও করছে। নার্গিস ইয়াকে তালাক দেওয়ার বিষয়ে, ওর গাজীকে তালাক দেওয়া, ডিভোর্স দেওয়ার বিষয়ে ও আবার অনেক হেল্প করছে সাব্বির। আমাদেরকে ইনফরমেশন দিত যে গাজীর বেটা কোথায় যেতেছে মামলা করার জন্য, বা কোন লোককে ঠিক করতেছে। গাজীর সাথে থাইকা এই গাজীর সমস্ত ইনফরমেশনগুলো, গাজীর সমস্ত কথাবার্তাগুলো আমাকে বলতো, এবং আমি এগুলো শুনতাম। আমি সব কিছু শুনতাম, আমাকে বলতো, আবার আমি এগুলো নার্গিসকে জানাইতাম। মানে আমাদেরকে প্রচুর হেল্প করছে আর কি সাব্বির। তো বিদেশে আসার পর আমি তখন সাব্বিরের সাথে মাঝে মাঝেই সবসময় কথা বলতাম। আবার কিন্তু আমি সাব্বিরকে ওই বিষয়টা বলতেছি না যে আমি এরকম একটা বিপদে পড়ে আছি, আমি এখানে একটা প্রেম করতেছি, আবার ওই প্রেমিকাকে আমি আমার ওয়াইফকে আমার মা হিসেবে তার কাছে প্রেজেন্ট করেছি। এগুলো কিন্তু আমি আবার ওই সাব্বিরের কাছে বলি না। এই তো মির্জাফর একবার করছে, তো আবারও করতে পারে, এই জন্য আমি তার আর কিছু বলতেছি না। এরকম করতে করতে একটা পর্যায়ে পুনমের সাথে আমার রিলেশনটা এতটাই ডিপ হয়ে যায়, মানে এতটাই গভীর হয়ে যায় যে ও আসলে আমাকে ছাড়া থাকতেই পারে না। এবং পুনমের যে ছোটো বোন আছে, ছোটো বোন তখন হঠাৎ করে এই বিষয়টা মানে জানতে পারে, এবং জানতে পারার পরে পুনমের আব্বার কাছে, মানে আমাদের মার্কেটে যিনি কাজ করতো ওনার কাছে বিষয়টা বলে দেয়। বলে দেওয়ার পরে বেশ কিছুদিন পরে উনি একদিন আমাকে ডাইকা খুব খোলামেলাভাবে জিজ্ঞেস করে যে তোফাজ্জল, আমি তো আমার সন্তানদেরকে, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে থাকি, আমার বাড়িও ঢাকাতে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও মাশাআল্লাহ অত্যাধিক ভালো, কিন্তু আমার বড় মেয়ের সাথে নাকি তোমার একটা ভালোবাসার সম্পর্ক চলতেছে, এটা কি সত্য? আমাকে এমনি জিজ্ঞেস করলো। তো যখন এটা আমাকে জিজ্ঞেস করলো, আমার তখন গলাটা শুকিয়ে গেছে যে আমি আসলে তারে কী বলবো, মানে বলবোটা কি। পরে আমি বলতেছি যে না, এটা আপনার ধারণা ভুল, এটা আপনাকে যে বলেছে এটা মিথ্যা কথা বলছে, এরকম আসলে কোনো কিছুই না।
আমাকে বলে, না তোফাজ্জল, আমার মেয়েটা তো এখানে পড়াশোনা করে, এখন দেখা গেল তোমার সাথে যদি ঠিকমতো তার কথাবার্তা না হয় বা যদি সামহাও কোনো একটা মানে যদি সে তার পড়াশোনা বাদ দিয়ে তোমার সাথে প্রেম করে, তার পড়াশোনার ক্ষতি হবে। মানে আমি আসলে আমার মেয়েকে নিয়ে খুব ভয় পাই, তো আমার এই দুইটাই মেয়ে, দুইটাই আমার কলিজার টুকরা। তা তুমি আমার কাছে মেহেরবানি করে জাস্ট সত্যটা বলো, আমি সত্যটা জানতে চাই যে ঘটনাটা কী, মানে কী ঘটনা, আমাকে জাস্ট তুমি সত্যটা বলো যে আসলে আমার মেয়ের সাথে আমার সম্পর্ক আছে কিনা। পরে আমি নিচের দিকে তাকে বললাম যে হ্যাঁ, আপনি যেটা শুনেছেন এটা সত্য, ও আমার পছন্দ করে, আমি ওরে পছন্দ করি, আমরা দুজনকে ভালোবাসি। পরে আমার বলতেছে, ভালো কথা, দুজনকে ভালোবাসো, তো তোমার ফ্যামিলিতে কে আছে? আমি বললাম, ফ্যামিলিতে তো আপনি জানেনি। বলে, শুনেছি তোমার মা আছে। আমি বললাম, হ্যাঁ, আমার বাবা নাই, কোনো ভাই বোন নাই, শুধু আমার মাই আছে। মা বাংলাদেশে থাকে এবং ঢাকাতে আমি মাকে রাখছি। মা একটু অসুস্থ, তো এই জন্য আমি মাকে ঢাকায় রাখছি এবং মায়ের জন্য একটা কাজের লোকও ঠিক করে রাখছি। পরে বলতেছে যে ভালো, আমি তো আমার মেয়ের জন্য এরকম একটা ফ্যামিলি চাচ্ছিলাম, যে ফ্যামিলিতে হচ্ছে ছেলে আমার মেয়ের উপরে কোনো টর্চার আসবে না, কোনো ঝামেলা আসবে না এবং নিশ্চিন্তে আমার মেয়ে সংসার করতে পারবে, বাড়তি কোনো ঝামেলা হবে না। তো সেখানে তো তোমার কোনো ভাইও নাই, বোনও নাই এবং তোমার মা একজন, এবং সেখানে আমার কাছে মনে হয় যে আমার মেয়ে আমি তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, বা আমি বিয়ে দেবো। উনি যখন আমাকে এটা বললো, আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। উনি বললো যে ঠিক আছে, তোমার আম্মুর সাথে আমাকে একদিন কথা বলাই দিও, আমি ওনার সাথে একদিন কথা বলবো এবং কথা বলে আমি সব কিছু ঠিক করবো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমি আমার আম্মুর সাথে ওনারা কেমনে কথা বলাই দিব, কারণ এটা তো আর সম্ভব না। কথা বলাই দিতে গেলে দেখা যাবে যে আমার মানে বউ তো এটা মানবেই না, কোনোভাবেই সম্ভব, পৃথিবীর কোনো বউই তো মানে না। পরে আমি কী করলাম, সাব্বিরে ধরলাম, সাব্বির তো দেশে, সাব্বিরে ফোন দিয়ে বললাম, সাব্বির, আমি একটা ঘটনা ঘটাবো, কিন্তু তুই কাউরে বলতে পারবি না, তুই আগে যা বেইমানি করছিস, আমি তোর ক্ষমা করে দিছি, মাফ করে দিছি, কিন্তু এবার বন্ধু আমার সাথে কোনো বেইমানি করবি না, তোর কাছে অনুরোধ, আমার সাথে এবার বেইমানি করিস না। তা বলি ঠিক আছে, বেইমানি করলাম না বা করবো না, কী হয়েছে তুই বল, তোর এরকম টেনশন লাগতেছে কেন, তো হাইপার হয়ে যাচ্ছিস কেন? আমি বললাম, বন্ধু দেখ, ঘটনাটা হচ্ছে ঠিক এরকম যে আমি এমনি একটা আকাম করে ফেলছি, একটা মেয়েরে ভালো লাগছে, এখন আমি মেয়েটারে বিয়ে করব। তো আমার বলে, তোর না বউ আছে? আমি বললাম, দেখ বন্ধু, বউ আছে ঠিক আছে, কিন্তু মানে আমি তখন এরকম একটা সিচুয়েশনে চলে গেছে যে আমি নার্গিসকে ছেড়ে দিব। নার্গিস যদি কাবজাব করে, ঝামেলা করে, আমি নার্গিসরে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আমি পুনমকে বিয়ে করব। আর যদি আমার ওই বন্ধু সাব্বির বললো দেয় নার্গিস আমাকে জিজ্ঞেস করলো যে তোমার ছেড়ে দিছি। তো এই কথা বলার পরে আমি ওরে বললাম, ও বলে তাহলে আমি তোর কী হেল্প করতে পারলাম, যে আমার জন্য একটা বৃদ্ধ মহিলা খোঁজ কর, যে কিনা খুব ভালো কথা বলতে পারে ফোনে, আমি ওই মহিলাটাকে আমার মা সাজিয়ে আমি পুনমের আব্বার সাথে কথা বলাই দিব। পরেও আমারে বলতেছে, আমার কাছে মনে হয় বন্ধু তুই বিপদে পড়বি রে, এইভাবে আসলে এত ক্রিমিনালি করে কোনো সংসার করা যায় না, আমার কাছে মনে হয় তুই বিপদে পড়তে পারবি। আমি তখন বললাম যে দেখ, তুই আমার বন্ধু হিসেবে যদি পারিস আমার উপকার কর, আর না পারলে আমার ভয় দেখাইস না। আমি ভয় দেখার জন্য মানে ভয় পাওয়ার জন্য তোর ফোন দিই, তুই এটা করতে পারবি কিনা বল। তা বলে ঠিক আছে, যদি এটা তুই আমারে করতে বলিস আমি এটা করে দিব, সমস্যা নাই, ঠিক আছে যা করে দিব। আমি বললাম এখনই। তারপরেও গেলো 2 দিন পরে একটা মহিলা ঠিক করলো, কোত্থেকে ও ঠিক করছে ও জানে। পরে আমি পুনমের আব্বার সাথে ওই মহিলার কথা বলাই দিছি। আমার বন্ধু যেমন করে ওই মহিলাকে শিখাই দিল যে এইভাবে কথা বলবেন, মহিলাও একইভাবে কথা বলছে। বলার পরে পুনমের আব্বা ওনার সাথে 3-4 মিনিট কথা বলছে, বলার পর আমার বললো যে ঠিক আছে, তোমার এখানে যতটুকু তোমার ডকুমেন্ট আছে ওগুলো দিয়ে আমরা এখানে মানে হুজুরটাকে আমরা ওখানে পারিবারিকভাবে বিয়েটা করাই। তারপর ওই আমাদের ওই কুয়েতের কয়েকজন বাঙালি থাকে, বাঙালি লোকজন নিয়ে মানে একদম ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতো করে তখন আমার সাথে এই পুনমের বিয়েটা হয়। বিয়ে হবার পরে পুনম আর আমি একসাথেই থাকতাম। তো মাঝে মাঝে মানে আমার সাথে নার্গিস কথা বলার জন্য খুব রাগারাগি করতো। তা কথা বলতাম, আমি বলতাম, আমি জিজ্ঞেস করতো কার সাথে কথা, আমি আম্মুর সাথে কথা বলি, এমন করে বলতাম। মাঝে মাঝে ভিডিও কলেও কথা হইতো, পুনম দেখতো, এমন আম্মুর সাথে কথা বলি। আর নার্গিস এরকম একটা মানুষ ছিল, ও কোনো বিষয়ে কোনো সন্দেহ করতো না, যে আমি কার সাথে কথা বলতেছি, কে আমার সাথে কথা বলতেছে, কোন বিষয়ে কথা বলতেছে, এইসব নিয়ে তার মনে কোনো সন্দেহ ছিল না, মানে কোনো রকমের সেই সন্দেহ করতো না। খুবই ফ্রি মাইন্ডের একটা মানুষ ছিল। তারও কোনো সন্তানাদি আর হয় নাই। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 4 বছরের মতো কেটে যায়। কুয়েতে 4 বছরের মতো কাটে এবং 4 বছর পরে আমরা একসাথেই থাকি। এরই মাঝে আবার পুনম বেবি কনসেপ্ট করে। আমার একটা কন্যা সন্তান হয় পুনমের ঘরে, একটা কন্যা সন্তান হয়। আর এই 4 বছরে প্রতিনিয়ত নার্গিস আমাকে বলতো তুমি দেশে আসো। আমি গেছিলাম টোটাল 6 থেকে 7 বছর হয়ে গেছিলো একটানা। তা বলে তুমি এত বছর ওইখানে পড়ে থাকবা, এটা তো হতে পারে না এবং এটা সম্ভাবনা, তুমি প্লিজ চলে আসো, এই সে। আমি কিন্তু আসতাম না। আমি বললাম যে ঠিক আছে আমি আসবো এটা ওইটা বলে, কিন্তু আমি আসতাম না, কিন্তু আমি সংসার করতেছি, আমার একটা মেয়েও হয়েছে। এখানে 4 বছর পরে মানে বিয়ের 4 বছর পরে এবার পুনম দেশে যাবে
এখন দেশে যাবে, আমার আম্মার কাছে যাবে, আর পুনমের পরিবারও আমার আম্মাকে দেখবে বা আমার পরিবারে যাবে। এখন তারা এরকম একটা সিদ্ধান্ত নিতেছে, আমি এখন কি করব? আমার তো ভাই মাথা মুথা ঠিক নাই, আমি পাগলের মতো হয়ে গেছি। আমি এখন কি করব? কারণ দেশে গেলে তো আমার সংসারটা ভেঙে যাবে, আর আমি পুনমকে এতটাই ভালোবাসি, আমি পুনমকে না পাইলে মরে যাব। মানে পুনম আমার দেহের অক্সিজেন, সোজা কথা যেটা। এখন কি করা যায়? কোনো রাস্তায় তখন আমার কাছে খোলা ছিল না, আমি একরকম কান্নাকাটি করতেছি। এবং আমি তখন সর্বোপরি আমার বন্ধু সাব্বিরের কাছে শরণাপন্ন হলাম যে সাব্বির, আমি তো এমনি এমনি বিপদে পড়ে গেছি, এখন কি করা যায়? সাব্বির আমাকে সবসময় বলে যে আমি তোকে মানা করছিলাম যে এই কাজটা তুই করিস না, তুই আগে পরে একটা বিপদে পড়বি, কিন্তু তুই আমার কথা না শুনে নিজে নিজেই বিপদের মধ্যে পা দিলি। এখন এটা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, এমন একটা জায়গায় হয়ে গেছে, তুই না পারবি এই পারে যাইতে, না পারবি ওই পারে যাইতে, এবং মাঝখান থেকে তোর জীবনটাও নষ্ট, নার্গিসের জীবনটাও নষ্ট, এবং একইভাবে পুনম মেয়েটার জীবনটাও নষ্ট হয়ে গেল। মেয়েটা কুয়েতের মাটিতে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল, পড়াশোনা করতো, ভালো একটা অবস্থানের মধ্যে ছিল, কিন্তু তুই নিজের হাতে এই মেয়ের জীবনটাও নষ্ট করাই দিলি। এটা আমাকে খুব ভয় দেখাচ্ছে। আমি বললাম দেখ, কোনো কিছু তো আসলে মানে ইচ্ছে করে করি নাই তো, সব কিছুই তো মনে হয় ভাগ্যে লেখা ছিল তাই হয়ে গেল। এখন তুই কিছু একটা কর না। আমারে বলে দেখ বন্ধু, আমার কিছুই করে নাই, আমি একটা বুদ্ধি তুলে দিতে পারি। ওরা যখন আসবে তুই তার 15 দিন বা 1 মাস আগে চলে আয়, আইসা তুই তোর বউয়ের হাতে পায়ে ধইরা তার তালাক দে, বা তারা তুই ম্যানেজ কর। কারণ সে যদি ম্যানেজ না হয় তাহলে কিন্তু পুনমও চলে যাবে। কারণ পুনমের বাবা মা তোর মাকে, মানে তোর ওই যে বউ ওইটারে দেখছে, তারা তো মা জানে, তারা দেখছে, এবং পুনমের বাবাও দেখছে, পুনমের মাও দেখছে, পুনমের আত্মীয় স্বজন অনেকটাই দেখছে, এবং পুনম নিজেও দেখছে। এখন আসার পরে তুই তো অন্য কোনো মেয়েরে, অন্য কোনো মহিলারে তাদের সামনে প্রেজেন্ট করতে পারবি না, এই মহিলারাই করতে হবে। এখন এই মহিলারই যদি প্রেজেন্ট করবে, এই মহিলা তো তোর বউ, তুই কেমনে তাদের সামনে নিয়ে যাবি? আমার বলতে 1 মাস আগে আয়, আমি দেখি কী করতে পারি। পরে আমি বললাম যে, আমি ওই পুনমের আব্বারে বললাম যে আমি তাইলে চলে যাই, কারণ যেহেতু দেশে যাবো, বিয়ে শাদির একটা বিষয় আছে, আমার মা তো রাগটা করতে পারে, তা আমি গিয়ে আমার মাকে ঠিকঠাক করে আপনারা 1 মাস পরে আসেন। এই কথা বলে পুনমের পরিবারকে আমি কুয়েতে রেখে দেন আমি তখন বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পরে তো নার্গিস আমাকে এয়ারপোর্টে পায়েও একদম জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছে। এইরকম অবস্থা যে এইভাবে কেউ কাউরে জড়াই ধরে কান্না করতে পারে না, মানে এতটা ইমোশনাল হয়ে যেতে পারে না। ও যেভাবে অতটা ইমোশনাল হয়ে গেছে, একদম আমার জড়াই ধরে কান্না করতেছে, মানে ও আর নিতে পারতেছিল না আর কি। পরে বাসায় আসছি, বাসায় আসার পরে চিন্তা করতেছি কী করব, মানে কেমনে তার আমি কথাটা বলবো বা কোনভাবে বলবো। পরে একদিন কেটে গেল, পরের দিন রাতের বেলা আমি বললাম যে নার্গিস, আপনার সাথে আমার কিছু কথা আছে, তা কথাগুলো যদি পারেন একটু মনোযোগ দিয়ে শোনেন। তাই আমি বললাম যে, মানে নিচের দিকে তাকায় আছি, কথা বলতে পারতেছি না, অনেকক্ষণ ধরে একদম চুপচাপ আছি। চুপচাপ থাকার পরে আমি বললাম যে আসলে ঘটনাটা এরকম, আমি একটা মেয়েরা ভালোবাসছিলাম কুয়েতে, এবং এই মেয়েটার আমার খুব পছন্দ হয়েছে, আমি মেয়েটারে বিয়ে করছি। এতটুকুই বলছে। বলার পর মানে বলতেছে যে একটা হাসি দিয়েছে, হাসি দিয়ে বলতেছে বাহ আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই। আমিও তো চাচ্ছিলাম যে তোমার একটা বিয়ে করাবো, কারণ আমি তোমার বয়সে অনেক সিনিয়র, তোমার বয়স অনেক বড়, তুমি আমার কাছ থেকে অনেক কিছুই পাও নাই, যেটা একটা পুরুষ তার বউর কাছে পেয়ে থাকে। তো সেই পাওয়াগুলোর জন্য আমি তোমার একটা সুন্দর ছোট্ট মেয়েকে বিয়ে করাবো, আমার একটা প্ল্যানিং ছিল। তো সেটা তুমি নিজেই করছো, আমার কোনো অভিযোগ নাই, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই। আমি তখন বললাম যে দেখেন আমি যেটা করেছি শুধু তাই নয়, সেখানে আরেকটা বিষয় আছে। বলে কী বিষয়? আমি বললাম আমি আপনাকে তাদের সামনে আপনাকে আমি আমার মা হিসাবে বলেছি, এবং আমি আপনার ছবি তাদেরকে আমার মা হিসাবে দেখাইছি, তারা জানে আপনি আমার মা। এটা বলার পরেই ওর চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আমার বলে এটা তুমি কেন করলা, মানে এটা কী কারণে করলা? আমি বললাম আমি জানি না আমি কী কারণে করছি, তবে তুমি যদি আমার আত্মহত্যা না চাও, যদি মানে আপনি যদি আমাকে মানে মরে যেতে না দেন, যদি আপনি মনে করেন যে আমাকে এই পৃথিবীতে বাঁচায় রাখবেন, তাহলে আমি আপনার কাছে অনুরোধ করি তারা 1 মাস পরে দেশে আসবে, এবং আপনি তাদের কাছে যাবেন, তাদের সামনে যাবেন, যাওয়ার পরে আপনি নিজেকে বলবেন যে আপনি আমার মা, এটা আপনি বলবেন। পরে বলতেছে এটা কিভাবে সম্ভব, আমি তোমার বউ হয়ে তাদের সামনে নিজের মা হিসাবে কেমনে প্রেজেন্ট হব, মানে কিভাবে? এটা তো আর হতে পারে না, বা এটা তো আমি পারবো না। আমি বললাম আপনি যদি এটা না পারেন, তাহলে আপনি মনে রাখেন যে আপনি আমার মরা মুখ দেখবেন, আমি আত্মহত্যা করে আমি মারা যাব, কারণ আমার কাছে এত আর কোনো পথ খোলা নেই, আমি এটাই আমার করতে হবে, বিকজ আমি একদম লাস্ট স্টেপে চলে আসছি। পরে বলতেছে আমি এটা করলে পৃথিবীর ইতিহাসে একটা অঘটন ঘটবে, একটা বউ কী করে মা হয়, এটা তো কখনোই হতে পারে, এটা কখনো সম্ভব না। আমি একজন মুসলিম মানুষ, তুমিও একটা মুসলিম ছেলে, এটা তো হতে পারে না। আমি বললাম ঠিক আছে, যদি হতেই পারে না, তাহলে একটা কাজ করো, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। ও তখন আমাকে বলে আমি তো এটাও পারবো না।
আমি তোমাকে কখনো ডিভোর্স করতে পারবো না, আমার পক্ষে তোমাকে ডিভোর্স দেওয়া সম্ভব না। আমি তোমার স্বপ্নে এতদিন পর্যন্ত বেঁচেছিলাম যে তুমি আসবা, তোমারে দেখবো, আমি তোমার আদর করব। তো এখন আমি যেখানেই থাকো, তুমি যে জায়গায় থাকো, আমি তোমার সাথে থাকবো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি বললাম তাহলে তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করো এবং পরে আমি বাকি সব ঠিক করে নিব। ও আমাকে বলা আচ্ছা ঠিক আছে। শেষ পর্যন্ত তখন রাজি হলো এবং রাজি হওয়ার পরে মাসখানেক পরে আমার বন্ধু সাব্বির আছে, সাব্বির আমাকে অনেক হেল্প করতেছে। সাব্বির আমাকে বলতেছে সমস্যা নাই, আমি আসি। পরে সাব্বির অনেক হেল্প করে আমাকে, সত্যি কথা যেটা। তারপরে পুনমের বাবা মা দেশে আসে। আসার পরে আমি আবার ওই সময় একটা ফ্ল্যাট কিনি ঢাকাতে, নিজের একটা ফ্ল্যাট কিনি। ওই ফ্ল্যাটে আমার মা থাকে, মানে আমার বউ নার্গিস থাকে। তো সেখানে আমি তখন পুনমকে নিয়ে যাই। পুনমে ওনার পা ধরে সালাম করে, উনি পুনমকে জড়ায়ে ধরে এবং সেই নিজের হাতে বাঁশর ঘর তৈরি করে দেয়। বাঁশর ঘর আমি পুনমকে নিয়ে, আমাদের বাঁশর হয় বাংলাদেশে নতুন করে এবং ছোটোখাটো করে আমরা আবারও অনুষ্ঠান করি। আমার বন্ধু আমার সাথে আছে। আমার ভিতরে সবসময় কিন্তু সাব্বিরকে নিয়ে ভয় কাজ করতো যে না জানি সাব্বির কখন বলে দেয়, পুনমকে বলে দেয়। আমি পুনমের সাথে যদি সাব্বির কথা বলতো, আমি পুনমকে ডাইকে নিয়ে আসতাম যে পুনম ওদিকে যাও না, এদিকে আসো। মানে ডাইকে নিয়ে আসতাম, সাব্বিরের সাথে কথা বলতে দিতাম না। কারণ আমি জানি সাব্বিরের সাথে কথা বললে একটা ঝামেলা হয়ে যেতে পারে। সাব্বির তো একবার যেহেতু বেইমানি করছে, সাব্বির আবারও করতে পারে, বলে দিতে পারে সত্য কথাগুলো। এইভাবে কিছুদিন কাটার পরেই হঠাৎ করে এদিক থেকে মানে পুনমের আব্বা বলতেছে তোমার আম্মার করো, পাসপোর্ট করো, তোমার আম্মাকে সাথে নিয়ে যাব, তোমার আম্মাকে কুয়েতে নিয়ে যাব এবং আমি ভিসার ব্যবস্থা করব, উনি বলতেছে। আমি বললাম যে না, এটা কি প্রয়োজন? মা বয়স হয়ে গেছে, দেশেই থাকুক, এটার প্রয়োজন নাই। মানে উনি দেশেই থাকুক, এটা কি দরকার, না লাগবে না। পরে বলি যে না না না, এটা হতে পারে না, এটা কেন, তার সাথে করে নিয়ে যাব। পরে আমি চিন্তা করলাম এখন যদি আমি ওনারের সাথে করে নিয়ে যাই বা ওই দেশে নিয়ে যাই, তাহলে তো আরেকটা ঝামেলা দেখা দিবে। আরেকটা ঝামেলা দেখা দিবে বলতে ওই দেশে নিয়ে গেলে যদি কোনো না কোনোভাবে দুইটা বউ একসাথে থাকবে, এটা ঝামেলা হবে। তা আমি সাব্বিরে বললাম যে সাব্বির তুই যেমনে পারস ওরে ম্যানেজ কর, মানে নার্গিসকে মেরেও নার্গিস যেতে না যায়। পরে নার্গিস নিজে হচ্ছে পুনমের আব্বাকে বলতেছে না না ভাই আমি যাব না, আমার বয়স হয়েছে, আমার প্রয়োজন নাই, ও ওই গেছে, ওই থাকুক, তোফাত জ্বলে থাকুক, আপনারা ওরেই নিয়ে যান, আমি যাব না। খুবভাবে রিকোয়েস্ট করলো কিন্তু নার্গিস আর আসলো না। এবং না আসার পরে আমি পুনরায় আবারও পুনমকে নিয়ে বা পুনমের পরিবার সহ আমরা আবারও কুয়েতে ব্যাক করে চলে আসি। কুয়েতে আসার পরে আমি তখন খুব ভয়ে থাকতাম যে তখন কিন্তু আমার সাব্বিরের নাম্বারটা এই পুনমের কাছেও আছে, আবার সাব্বিরের নাম্বারটা আপনার নার্গিসের কাছেও আছে। এখন আমি ভয় পাইতাম যে কখন আবার নার্গিস সাব্বির মানে পুনমকে জানিয়ে দেয় যে ও তো বিয়ে করছে বা এটা তোর মা না, ওটা ওর বউ, মানে এটা বললে তো আমি মারা যাবো। কারণ আমি পুনমকে এতটাই ভালোবাসি যে ওরে হারাইলে আমি বাঁচবো না। তবে নার্গিসকে হারাইলে হয়তো বেঁচে থাকবো, কিন্তু পুনমকে হারাইলে বাঁচতে পারবো না। পরে নার্গিস অলওয়েজ যে কান্নাকাটি করতো, ফোন দিত, কান্নাকাটি করতো। মানে নিজের বুকের ভিতরে যে এক পৃথিবী পরিমাণ, হিমালয় পরিমাণের কষ্ট, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে ও আসলেই অনেক কষ্টে আছে, অনেকটা কষ্ট পাচ্ছে। আমি এটা বুঝতাম, কিন্তু বোঝার পরে আমি কিছুই বলতাম না, চুপচাপ থাকতাম। ও যেমনে যেমনে বলতো এমনি এমনি ওর সাথে আমার কথাবার্তা হতো, বা এভাবেই তখন সময়গুলো কাটতেছে, দিনরাতগুলো ওভাবেই কাটতেছে, বা সব কিছু ঠিকঠাক মতোই কাটতেছে। এভাবেই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমি একটা মানে খারাপ কাজ করব। খারাপ কাজ বলতে কি, মানে আমি যেভাবেই পারি, মানে আমার ভয়টা ছিল শুধু সাব্বির, আমার আর কোনো ভয় নাই। কারণ সাব্বির যদি কোনো না কোনোভাবে বলে দেয়, কারণ সাব্বিরের কাছে পুনমের নাম্বার আছে, মাঝে মাঝে সাব্বির পুনমের সাথে কথাও বলে ফোনে, আমি এটা দেখি। আমি তখন প্ল্যানিং করলাম যে আমি সাব্বিরকে মেরে ফেলবো, এবং সাব্বির এবং আমার মানে কথিত বউ বলতে নার্গিস আক্তার, আমি ওরও সরাই দিব দুনিয়া থেকে, ওদের দুজনকে সরাই দিব এবং ওদেরকে মেরে ফেলে আমি পুনমকে নিয়ে নিবৃত্তি সংসার করবো। কারণ আমি এই টেনশনগুলো নিতে পারতেছিলাম না। রাতের বেলায় বালিশে মাথাটা লাগাইলে মনে হয় এই বুঝি পুনম জেনে গেল, এই বুঝি পুনম সব কিছু জেনে গেল, এই বুঝি পুনম আমাকে ছেড়ে দিল, এগুলো মনে হতো ভাই, ঘুমাইতে পারতাম না। পরে একটা সিরিয়াল কিলারের সাথে কথাও বলি যে তাদের দুজনকে মেরে ফেলবেন, একটা কন্ট্রাক্টেও যাই যে এত টাকা দিব। পরে হঠাৎ করে মনে হলো যে আমার নিজের ভিতরে অনুভূতি জাগলো যে নার্গিস তো কোনো অপরাধ করে নাই। নার্গিসকে আমি যখন যা বলছি নার্গিস সেটাই শুনছে, নার্গিস আমার কথার বাইরে যায় না, তার আমি ওর মেরে ফেলবো কেন? আজকে আমি কুয়াতে আসছি, ওর কারণে তো আসছি, তা আমি দেশে গিয়ে ওকে ডিভোর্স করে দিব বা ওকে তালাক করে দিব, এরকম একটা পরিকল্পনা করে আমি তখন দেশে গেছি। পুনরায় আবারও কুয়েত থেকে দেশে গেলাম এবং দেশে যাওয়ার পরে আমি তারে বললাম যে মানে তারে না জানে আমি তখন তালাকটা দিয়ে দিই, মানে তাকে কিছু বলি না, তালাকটা দিয়ে দিই। তো তালাকটা দিয়ে দেওয়ার পরে যেদিন আমি তাকে তালাক দিয়ে আমি তারে বলি যে তালাকের ব্যাপারটা তোমার কাছে চলে যাবে, মানে তাকে একটা মেসেজের মাধ্যমে জানাই দিই যে তুমিও সিগনেচার করে দিও আর আমারে মাফ করে দিও, আমি আসলে টেনশন নিতে পারতেছিলাম না, কখনো যদি পুনম জেনে যায় তাহলে আমি হয়তো মারা যাব, তুমি আমার লাইফ থেকে সরে যাও। এরপরে পুনমরা আমি যেমনি পারি এমনি ম্যানেজ করবো।
এই কথা বলে যখন আমি তার কাছে লেটারটা পাঠাইছি তখন আমি আবার পুনরায় আবারও কুয়েতে চলে আসতেছি। আর সাব্বিরের কোনো ক্ষতি করি নাই, কুয়েতে আবার চলে এসেছি। কুয়েতে আসার পরে আমি দেখলাম যে সাব্বির আমার হোয়াটসঅ্যাপে অনেকগুলো কল দিছে। পরে আমি ব্যাক করে জানতে পারি, আমি এখানে আসার পরে জানতে পারি সাব্বিরকে আমি যখন এয়ারপোর্টে নেইমা কল দিই তখন সাব্বির আমাকে বলে যে আমার বউ নার্গিস আক্তার আত্মহত্যা করেছে। যে রুমে ছিল ওই রুমেই ফ্যানের সাথে ফাঁসি দিয়েছে, ওর কাছে খবর আসছে এবং লাশ হসপিটালে আছে। আর আমি তো তখন মাত্র কুয়েতে গেলাম, আমি বললাম যে দেখ, যদিও মারা যায় তাহলে তো আসলে ওর মৃত্যু হয়তো এভাবেই লেখা ছিল, বাবা মারা গেল দাফন কাফন করে ফেল, ওরে দাফন দিয়ে দে, ওরে এভাবে আর রাখিস না, পরে দাফন কাফন করে ফেল, ওর এভাবেই সব কিছু হয়ে যায়। তা এইভাবে যখন হয়ে যাওয়ার পরে আমি জানি না যে বিষয়গুলো কি, মানে আমাদের ওই বাসা, আমি যে বাসায় থাকতাম ওই বাসায় কোনো একটা ভাবির কাছে নার্গিস বিষয়গুলো শেয়ার করে, যে তার উপর আমি যে অমানসিক অত্যাচার টর্চার বা যা করছিলাম সব কিছু শেয়ার করার পরে ওই ভাবিটা সম্ভবত সাব্বিরকে বিষয়গুলো বলে দেওয়ার পরে সাব্বির আমার উপরে খুব রেগে যায়, চিত্তরে আমি ভালো বন্ধু, তুই কীভাবে নার্গিসকে ডিভোর্স দিলি, তুই নার্গিসকে ডিভোর্স দেওয়ার কারণেই কিন্তু নার্গিস আত্মহত্যা করছে, নার্গিস মারা গেছে, নাহলে কিন্তু নার্গিস মারা যেত না, তুই নার্গিসকে ডিভোর্স দেওয়ার কারণেই নার্গিস মারা গেছে। মানে ও তখন খুব রেগে যায়। যখন ও প্রচণ্ড রেগে যায় আমি তখন চিন্তা করি যে আল্লাহ, ও তো অনেক রেগে গেছে, ও তো পুনমকে মনে হয় সব কিছু বলে দিবে, যে কোনো সময় পুনমকে ফোন করে জানাই দিতে পারে যে আমি এই অঘটন ঘটাইছি বা এগুলো আমি করছি। না, ওরে বাঁচায় রাখা যাবে না, ওরে কোনোভাবে বাঁচায় রাখা যাবে না, ওকে যেভাবেই হোক ওকে আমি দুনিয়া থেকে সরাই দিব, ওকে সরাই দিলে আমার সম্পূর্ণ পথ ক্লিয়ার, আমার কোনো ঝামেলা নাই, বা আমি ওরে সরাই দিব। এই কথা মনে করে এই কয়েকটা দিন আমার কাটতেছে খুব টেনশনে, ডিপ্রেশনে, কী করা যায়, বা কিলার সব কিছু ঠিক করছি, আমি সাব্বিরে মাইরা ফেলবো, যেহেতু নার্গিস নিজেই মারা গেল সাব্বিরে আমি বাঁচায় রাখবো না, শুধু পুনমের সাথে থাকার জন্য। পরে সব কিছু ঠিকঠাক হলো, আপনার মোটামুটি সব ঝামেলা শেষ হলো, দেন আমি তখন দেশে গেলাম, যে আমি কিলার ঠিক করলাম, ওরে মেরে ফেলবো। দেশে গেছি, দেশে যাওয়ার পরে মানে আমি যখন দেশে গেলাম, দেশে যাওয়ার পরে একদিন সাব্বিরের সাথে আমি বসে আছি, মানে আজকেই রাতেই মানে আমি ওরে খুন করে ফেলবো এরকম একটা প্ল্যানিং। ওর কাছে বসে থাকা অবস্থায় ও আমার দিকে তাকায় বলছে, দোস্ত তুই মাথাটা ঠান্ডা কর, রাগারাগি করিস না, আমার কাছে কিছু মেসেজ আসে, তোকে আমি মেসেজগুলো দেখ। আমি তখন বললাম যে কিসের মেসেজ, বলে তুই মেসেজগুলো দেখ। পরে আমি মেসেজগুলো দেখলাম, মেসেজগুলো পুনমের হোয়াটসঅ্যাপে পাঠাইছে যে সাব্বির ভাই, আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আমি জানি আপনি আমার কাছে সত্য কথা বলবেন, কারণ আপনি তোফাজ্জলের খুব ঘনিষ্ঠ বন্ধু। আমি যে কোনো মাধ্যমে জানতে পারছি যে তোফাজ্জল যে মহিলাটাকে বলছিল ওর মা, আদতে এটা ওর মা ছিল না, এটা ওর বউ ছিল, এবং ওই বউটাকে ডিভোর্স দেওয়ার পরে বউটা আত্মহত্যা করছে, এটা কি সত্যি? মানে ওই কার কাছে, মানে নার্গিস এই আপনার পুনম কার কাছে যে সম্পূর্ণ বিষয়গুলো জেনে গেছে আমি জানি না, মানে কার কাছে ও পুরো বিষয়গুলো জেনে গেছে, ওকে সব সত্য কথা কে জেনে বলে দিছে। এখন কে বলছে ওটা আমি জানতেছি না, তবে আমি সাব্বিরের সাথে ওর মেসেজগুলো দেখতেছি, উপরে দেখে বুঝতেছি যে না, সাব্বির কোনো কিছুই বলে নাই, সব কিছু নিজ থেকে জানতে পারছে। সাব্বির আমার বলে আমি এখন কী করবো, আমার তো এগুলো প্রশ্ন করতেছে। আমি তখন সাব্বিরে মারবো কি, আমি ওর পায়ে ধরে বলতেছি, বন্ধু আমি ওরা ভালোবাসি, আমি ছাড়া বাঁচুম না, তোর কাছে অনুরোধ করতেছি, তুই আমার বন্ধু, তুই যেমনি পারস ওরে তুই ঠিক কর, ওরে তুই বল। তা বলে ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই পুনমরে দেশে আসতে বল। আমি বললাম মানিক ভাই তুই দেশে আসতে বল, বাকিটা আমি দেখতেছি। পরে আমি বললাম দেশে বলে তুই আমার কথা শুনবি, তাহলে দেশে আসতে বল। পরে দেশে আসছি, পুনম দেশে আসছে, এবং দেশে আসার পরে আমরা ঢাকাতেই একদিন একটা ছাদের উপরে বসছি, আমি সাব্বির এবং পুনম তিনজনেই বসছি। বসার পরে সাব্বির তখন বলতেছে যে পুনম, আপনি আমাকে যে মেসেজগুলো হোয়াটসঅ্যাপে লিখেছেন এই মেসেজগুলো আপনি আমাকে সরাসরি বলেন। তারপরে বলে সরাসরি বলবো কি, আমি তো সব জেনেই গেছি। পুনম বলতেছে যে আমি তো সব জেনেই গেছি যে তোমার বন্ধু আমার সাথে এমনি বেইমানি করছে, ও আসলে ওই বৃদ্ধ মহিলাটাকে বিয়ে করছে, এবং ও পরে বলছে এটা আমার মা, ও অনেক বড় বেইমান, আমি ওর সাথে সংসার করবো না, ও বেইমান, আমি ওকে ছেড়ে দিব। মানে পুনম কার কাছ থেকে পুরোটা ডিটেলস জেনে গেছে। পরে সাব্বির বলতেছে যে ওকে ছেড়ে দিবা, ভালো কথা, ছেড়ে দিলে তো আর তুমি ওর সাথে থাকতে পারবা না, বা ও তোমার সাথে থাকতে পারবো না, তোকে ছাড়বাটা কেন? ও একটা অন্যায় করছে, ঠিক আছে, ওই মহিলাটাকে ও বিয়ে করতে চায় না, কিন্তু মহিলাটা জোর করে ওর কাছে বিয়ে বসছে, মহিলাটা ওকে কুয়েতে পাঠাইছে, এটা ঠিক আছে, কিন্তু মহিলাটার উপর ও কোনো অন্যায় করে নাই। লাস্ট পর্যন্ত এরকম সিচুয়েশন হয়ে গেছে, একদিন হঠাৎ করে তোমাদের বাসায়ও বলে ফেলছে যে এটা তার মা, এখন সে এটা আর ফিরতেও পারতেছিল না। আর তুমি যদি সত্যিই জানতা যে মহিলাটা ওর বউ, তাহলে কি তুমি তাকে বিয়ে করতা? তুমি তো বিয়ে করতা না, তোমাকে পাওয়ার জন্য ও এগুলো করেছে। পরে বলতেছে না, আমি ওরা রাখবো না। সাব্বির তখন পা চেপে ধরছে যে পুনম, আমি ওরা ভালো করেছেন, ও জন্ম থেকে এতিম, এবং আমার জীবনের যে অতীতের একদম নিখুঁত ঘটনাগুলো, একদম আমার বাবা মায়ের থেকে শুরু করে আমি যে কষ্টগুলো পাইছিলাম ছোটোবেলা, আমার বাবা মাকে মারতো, মা বাবাকে মারতো,
এরকম দুঃখের কথাবার্তাগুলো বলে বলে সাব্বির তখন পুনমের পা ধরে কান্না করতে শুরু করছে ওই রেস্টুরেন্টে, মানে ওই বিল্ডিংয়ের ছাদে। পুনমও তখন কান্না করতেছে, আমিও তখন কান্না করতেছি। সাব্বির একটা কথাই বলছে, তুমি ওরা ছাড়ি দিও না, ও ছাড়লে বাঁচবে না, ও মরে যাবে, কারণ তোমাকে অনেক ভালোবাসে এবং তোমার একটা মেয়ে আছে, অ্যাটলিস্ট মেয়েটার মুখের দিকে তাকায় হইলেও তুমি ওরা মাফ করে দাও। পরে আমার মাফ করে দিল এবং মাফ করে দেওয়ার পরে আমরা পুনরায় আবারও চলে গেলাম কুয়েতে। এবং যাওয়ার পর সাব্বিরের জন্য খুব কষ্ট হচ্ছিল। এক পর্যায়ে আমি সাব্বিরকেও কুয়েতে নিয়ে যাই, আমরা দুজনেই কুয়েতে ব্যবসা বাণিজ্য করি। সাব্বির ওইখানকে একটা মানে বাঙালি একটা মেয়েকে বিয়ে করে কুয়েতে যাওয়ার পরে, মানে সত্যি কথা যেটা, ওই মেয়ে ওখানে কাজ করতো আর কি, বাসায় কাজ করতো। ওই মেয়ের সাথে ওর প্রেম হয়, ভালোবাসা, ও মেয়েটারে বিয়ে করে। তো আমরা এখন একই ফ্যামিলিতে আছি, সাব্বির আমাদের একজন ফ্যামিলি মেম্বার, সব কিছু মিলে খুব ভালো আছি। তো আমি সাব্বিরের মুখে আপনার কথা শুনতে পাই যে আপনি ধরনের গল্প বলেন। একটা পর্যায়ে সাব্বির আমাকে আপনার দু একটা গল্প শোনালো, তা মনে হলো যে আমার কথাগুলো আপনাকে বলি, এবং যার জন্য আমি আমার কথাগুলো আপনাকে বললাম। যদি আপনি মনে করেন এটা রেকর্ড করবেন তো করতে পারেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি সাব্বিরের ওয়াইফ, আমার পরে আর একটা ছেলে সন্তান আছে, আমার একটা ছেলে একটা মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি, আমরা সবাই ভালো আছি। এবং আমার শ্বশুর শাশুড়িও এই পুরোটা বিষয় জানতে পারছে, নার্গিসের বিষয়টা। তো আমি নার্গিসের কাছে ক্ষমা তো চাইতে পারবো না, বা ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই। মৃত ব্যক্তির কাছে ক্ষমা তো আর চাওয়া যায় না। ও যেহেতু চলে গেছে, আল্লাহকে মাফ করুক এবং আল্লাহর ওয়াস্তেও আমাকে ক্ষমা করে দেখ। আর আমি জানি অন্যায় করেছি, আমি জানি হয়তো আমার ভবিষ্যতে আরও খারাপ কোনো কিছু আমার জন্য অপেক্ষা করছে, কারণ আমি যেহেতু অন্যায় করেছি, অন্যায় শাস্তি আমি একদিন পাবোই। তো যা কই দিন সুখে আছি, থাকোই দিনে ভালো আছি। আপনাকে আমার গল্পটা বললাম, যদি মনে করেন প্রচার করবেন করতে পারেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রাজধানী ঢাকার ছেলে তোফাজ্জলের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, তোফাজ্জলের গল্পটা আরও অনেক বড় ছিল, শেষের দিকে খুব এলোমেলো এবং ভীষণ বড় ছিল, হয়তো 2 ঘন্টা শেষ করা যেত না। এজন্য শেষের দিকটা আমি খুব শর্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। কোনো পয়েন্টে যদি আপনারা না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ আপনাকে রিপ্লাই করে সঠিকটা মানে ভুলটা ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করবো, বা বোঝানোর চেষ্টা করবো। আমি একজন কোথায় জানি পড়েছিলাম যে 10টা ভালো বইয়ের চেয়েও একটা ভালো বন্ধুর জীবনে থাকা অনেক অনেক বেশি উপকারী। একটা ভালো বন্ধু পারে আপনাকে ভালো করতে, একটা খারাপ বন্ধু পারে আপনাকে খারাপ করতে। সো লাইফে একটা ভালো বন্ধু থাকা মানে গড গিফট, যেটা আমার নাই। আমার ভালো কোনো বন্ধু নাই, সত্যিকার অর্থে আমার কোনো বন্ধুই নেই। তো এই জন্য যারা একটা সাব্বিরের মতো ভালো বন্ধু আছে, সে সত্যি অনেক লাকি, এবং সাব্বির থাকার কারণেই হয়তো তোফাজ্জল আজকে এই পর্যন্ত এসেছে। তবে এটা সত্য, উপরে ঢিল মারলে এটা আপনার কাছে আসবেই। তোফাজ্জল অন্যায় করেছে, তোফাজ্জল অপরাধ করেছে নার্গিসের সাথে, এবং সে অপরাধের শাস্তি কিন্তু সে এখনও পায় নাই। আমি জানি না সে ভবিষ্যতে তোফাজ্জলের অবস্থা কী হবে, তবে কেন জানি আমার কাছে মনে হয় যে তোফাজ্জল এখনও রেড সিগন্যালে আছে, যে কোনো সময় বিপদে পড়তে পারে। আল্লাহ তাকে বিপদে না ফেলুক, সেই প্রত্যাশায় আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।